ওকে, গত ক্লাসে আমরা এই যে একেবারে এই পর্যন্ত আসছি এবং 2 নম্বর ক্লাস টপিকটা আমরা কমপ্লিট করেছি। আমরা wordpress.com ইনস্টলেশন করেছি এবং আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা মেবি আমরা অ্যাটলিস্ট একটা ইন্টারফেস শো করার মতো একটা কাজ আমরা করতে আমরা কমপ্লিট হয়েছি। আজকের ক্লাসে আমাদের বেসিক প্রবলেম ইস্যুস নিয়ে কাজটা শুরু হবে, বাট আমরা নর্মালি একটু শুরু করতে চাই ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হতে পারে। এই জিনিসটার জন্য আমি চলেন আমাদের এখন ওয়ার্ডপ্রেস সাইটটা অ্যাক্সেস করতে চাই। এখন ওয়ার্ডপ্রেস সাইট আমি কিভাবে অ্যাক্সেস করব? দেখেন, আপনি এই পর্যন্ত মোটামুটি কি করেছেন, অনেকগুলো কাজ করেছেন, অনেক ধরনের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করেছেন। ধরেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি মনে করলেন যে ঠিক আছে, এবার একটু আমি একটু কি করি, পিসিটা অফ করে বা আমি একটু সময়ের পর আমি আবার বসবো। দেখেন, এখানে একটা জিনিস আপনাকে মাথা ঘামাতে হবে। যখন আপনি পিসিতে আবার পুনরায় বসবেন, আপনি যদি এখানে লোকাল হোস্ট বা আমরা এয়ারটেল লিখে যদি সার্চ করি, সেটা কিন্তু কাজ করবে না। কারণটা কি? কারণ আমার কন্ট্রোল প্যানেল এখনও অ্যাক্সেসেবল আমি করি নাই। আমাকে এখন যেটা করতে হবে, আমার কন্ট্রোল প্যানেল আগে অ্যাক্সেস করতে হবে। কিভাবে? আপনি সার্চ বারে গিয়ে জ্যাম্প কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। এই যে এখান থেকে আগে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটাকে অ্যাক্টিভ করবেন, দেন গিয়ে আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা অ্যাক্টিভ করার পরে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ওই যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা আবার অ্যাক্সেস করতে পারবো। তার মানে এই যে অ্যাপাচি স্টার্ট, মাইএসকিউএল স্টার্ট, এই দুটো জিনিস আমাকে স্টার্ট আগে থেকে করতে হবে। দেখেন, পোর্ট নাম্বার যদি অ্যাক্টিভ হয় দেন আমরা কনফার্ম করতে পারবো যে হ্যাঁ আমার এখন কাজ করছে। এই যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি কি করলাম, এই যে অ্যাপাচির এই অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথে সে এখন আমার ওই যে htdocs এর ভিতরে থাকা যত ফোল্ডার আছে সে সবগুলো ফোল্ডারের একটা ওভারভিউ আমাকে দিচ্ছে। 23, 12, 24, 1 সব তথ্য আমাকে কিন্তু তারা এখানে দিচ্ছে। তো আমি এখন 24 একটাতে গেলাম, আমি এখন গত ক্লাসটা যেখানে এন্ডিং করেছি সে আমাকে ওই জায়গাটা দেখাবে আর কি, একটু লোডিং কমপ্লিট হলে। লিখুন স্যার, মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে সময় নিচ্ছে, এই সময়টা নেওয়ার কারণে ভয় পাওয়ার কিছু নাই, একটু সময় লাগবে। কারণটা হলো যে যেহেতু এটা একটা আমাদের কম্পিউটার সেটআপের উপর অনেকটা ডিপেন্ডেন্ট বিষয়টা, সেই জন্য হ্যাঁ একটু সময় দেন। এই যে দেখেন, জ্যাম্প ব্যবহার করে আমাদের যে ওয়েবসাইটটা ইন্টারফেস ওপেন করে সেটা কিন্তু ওপেন হয়েছে। আমাদের এখানে দেখেন, আমার এখানে অলরেডি ড্যাশবোর্ড প্ল্যাটফর্মটা চলে আসছে, কিন্তু স্বাভাবিকভাবে এই ড্যাশবোর্ডটা থাকে না। এই যে দেখেন, এখানে দেখবেন যে এখানে ড্যাশবোর্ডটা পাবেন না। এই যে এখানে কিন্তু ড্যাশবোর্ড নাই। আমি এখন ড্যাশবোর্ডে অ্যাক্সেস কিভাবে নেব, এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। ড্যাশবোর্ড অ্যাক্সেসটা নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তখন ড্যাশবোর্ডটা অ্যাক্সেস যদি আপনাকে নিতে হয়, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএল ভিতরে আপনি এখানে ডাব্লিউপি হাইপেন এডিএমআইএন কি লিখতে হবে, ডাব্লিউপি হাইপেন এডিএমআইএন, ডাব্লিউপি অ্যাডমিন লিখে ইন্টার প্রেস করতে হবে। তাহলেই আপনি এখন আপনার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লগ ইন প্যানেল পাবেন। এই যে বিষয়টা আরেকবার একটু ইনশিওর করি, আপনি কোথায় আসবেন, ডাব্লিউপি অ্যাডমিনের এই লগ ইন প্যানেল আপনাকে আসার জন্য ইউআরএল এ গিয়ে ওই জিনিসটা লিখতে হবে। এখন তাহলে আমার এটা আমি অটোমেটিক্যালি কেন পাচ্ছি, কারণ হলো আমি ওই যে কি করে রেখেছিলাম, আমি ওই যে রিমেম্বার মি অপশনটাকে টিকমার্ক করে রেখেছিলাম, যার কারণে আমি এখন এটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমি এখন কি করলাম, আমার ওই যে এইটুক কেটে দিলাম। এই যে
এই যে এখন আমাকে এটা কিভাবে আসতে হবে, এটা আসার জন্য এখন আমাকে যেটা করতে হবে কি লিখতে হবে, wp-admin। যখন আমি এটা করলাম দেন গিয়ে সে আমাকে এখন কি করবে, wp হাইমেনের পরে এই যে দেখেন সে আমাকে এখন লগইন প্যানেল দিল। তো আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড লিখেছিলেন আপনি এখন সেগুলো ইউজ করেন, এই যে অ্যাডমিন অ্যাডমিন রিমেম্বার মি দিয়ে রাখলেই আর কোনো আপনার ওই লগইন আর চাইবে না, আপনি এখন লগইনে ক্লিক করলেই সে আপনাকে এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন দিয়েছিলাম তাই আমি আর কিছু লিখলাম না, দেখেন এখানে অলরেডি চলে আসার কথা এবং চলে আসছে। সে আমাকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, প্রিভিয়াস ক্লাসে আমরা যদ্দূর করেছিলাম ঠিক তদ্দূরই আছে। ওকে, প্রিভিয়াস ক্লাসে শুধুমাত্র আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া ছিল, সিএমএস ওয়ার্ডপ্রেস কাকে বলে এই জিনিসগুলো ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর এখন আমাদেরকে এই জিনিসটা চলে আসছে। আমরা এখন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস নিয়ে একটা সুন্দর কয়েকটা পার্ট দেখাচ্ছে। আমি এগুলোকে একটু ডিভাইড করি। আমাদের এই পুরো ইন্টারফেসে আমি যদি একটু মার্কিং করে দেখাই, পুরো ইন্টারফেসে আমরা এখানে কয়েকটা জিনিস পাচ্ছি। যেমন নাম্বার 1 একটা হলো টপ বার, এই যে এতটুকু জায়গায় এই টপ বারে কিছু আছে, আমি আগে পুরোটার একটা ওভারভিউ করি। এটা হলো টুল বার আর এটা হলো আমার ড্যাশবোর্ড বার। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, টপ বার, টুল বার, ড্যাশবোর্ড বার। ঠিক আছে, এই তিনটা জিনিস পাওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখন টপ বারটাকে আমরা এখন কি করব, একটু ব্রিফ করব। ড্যাশবোর্ডে এখানে দেখেন ওয়েলকাম এটা সেটা অনেক কিছু আছে তাই না, এগুলো জিনিসকে আমার জানার দরকার আছে তেমন একটা দরকার নাই। আমি এখন এগুলো ডিসমিস করে দিই, এগুলো যত বেশি থাকবে তত বেশি আমাদেরকে কনফিউজ করবে বিগিনিং লেভেলে। তো এগুলো আমি যদি রিমুভ করতে চাই এগুলো কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। আমাদের এই বাম পাশে এইগুলো যেগুলো আছে না এগুলো সব ফাংশন আমাদের বাম পাশেই এই অ্যাক্টিভ টুলবারেই আছে। আমি সেজন্য কি করলাম, এই যে স্ক্রিন অপশনে ক্লিক করে এগুলো সবগুলোকে আমি ডিসেবল করে দিলাম, আমার দরকার নেই। এই দেখেন খালি খালিটাই ভাল লাগে। যদি আপনি মনে করেন যে ভাই না আছে একটু ভরা ভরা থাকতে ভাল লাগে তাহলে আপনি ভরা ভরা রেখে দেন, বাট আমি যেটা করি আমার কাছে এটা পছন্দ হয় না, আমি সেজন্য এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, যার ফলে আমার পুরো ড্যাশবোর্ডটা খালি, আমি এখন খুবই ফ্রেন্ডলিভাবে আমি আমার এই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, একে এটা গেল একটা বিষয়। এবার আসেন টপ বারে কী কী আছে। টপ বারে এই যে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস এই জিনিসগুলো এই অপশনগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলো অ্যাকচুয়ালি এই যে টপ বারের যে লোগোটা আছে ওয়ার্ডপ্রেস, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের এই যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কন্টেন্ট, কীভাবে ওয়ার্ডপ্রেসের আপনি ইয়া করবেন, ওআরজি ডকুমেন্টেশন, এই জিনিসগুলো একটু দিয়ে রেখেছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এর পাশের যে বাটনটা সেটা হলো যে আপনি যে ওয়ার্ডপ্রেস সাইট বানিয়েছেন এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে আপনার কি করতে হবে, এই যে আপনি ওয়ার্ডপ্রেস সাইটটাকে দেখতে তো হবে নাকি, আপনার ওয়ার্ডপ্রেস সাইট এটা তো ড্যাশবোর্ড, ফ্রন্ট পার্ট দেখতে কেমন হয়েছে এটা চেক করার জন্য আপনি ভিজিট সাইটের জায়গাটা ক্লিক করে আপনি ভিজিট করে আসতে পারেন যে আপনি এই জায়গাটায় কি কি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এটাতে আমার ব্লগ সাইট, স্যাম্পল পেজ সাইট, আমি এখানে সিঙ্গেল ক্লিক করলে কিন্তু এই পেজে ওপেন হইতো, আমি জাস্ট খালি এই যে মাউসের অ্যাড বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে করেছি যেন আমার এই পেজও থাকে এই পেজও থাকে। ঠিক আছে, এটা একটা সুন্দর প্রসেস। আপনাদের অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে গেলে তখন আপনাকে আবার যেন রিলোড ইস্যুসতে না পড়তে হয়, আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ওয়ে। এরপর আসে রিভিউ পার্ট। এই যে রিভিউ পার্টটা কি, রিভিউ পার্ট না এটা হলো আপডেট পার্ট। আপডেট পার্ট মানে হলো আপনার ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের আপডেট আছে কিনা সেটা চেক করায়। দেখেন ওয়ার্ডপ্রেস এটা একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্রেসের ভিতরে যেসব এলিমেন্টস কাজ করে সেগুলোও এক একটা ফাইল, এক একটা সিস্টেম, এক একটা ফিচার, এই ফিচারগুলোর আপডেট আসতে থাকে। আপনি মোবাইলে সফটওয়্যার চালান, সেই সফটওয়্যারে কি আপডেট হয় না? এখন বর্তমানে ওয়াইফাইটা খুবই প্রচলিত হয়ে গেছে যার কারণে কিন্তু আপনার অজান্তেই অটো সফটওয়্যার ডাউনলোড হয়ে যাচ্ছে বা অটোমেটিক্যালি সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। চলেন স্যাররা আমরা তাহলে কন্টিনিউ করি আমরা যেখান থেকে শেষ করেছিলাম। আমরা এখানে যে বাটনগুলোর টপ বারের কথাগুলো বলছিলাম সেই টপ বারটা নিয়ে একটু ডিসকভার করি। এই যে টপ বারের মধ্যে আপনারা এখন কি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটায় এটা হলো আপডেট বাটন। আপডেট বাটন জিনিসটা কি অ্যাকচুয়ালি, আপডেট বাটন জিনিসটা হলো এই যে আমাদের এটা একটা সফটওয়্যার, আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু এটা একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্রেসের ভিতরে যেগুলো কাজ করে সেগুলো একটা ফিচার। তো মোবাইল যেরকম কি হয় আপডেট হয়, মোবাইলের সফটওয়্যার আপডেট হয়, ভার্সন আপডেট হয়, আমাদের এই ওয়ার্ডপ্রেসেরও কি হয় বিভিন্ন ক্যাটাগরির আপগ্রেড কিন্তু আপনারা সেখানে দেখতে পান। তো যখনই কোনো ধরনের আপডেট সেখানে আসবে
তো তখনই আপনারা এই যে এখানে একটা লাল করে একটা নোটিফিকেশন পাবেন, যেখানে তারা এটা বলতেছে যে ভাই আপডেট আসছে, আপডেটটা প্রোভাইড করেন বা আপডেটটা দেন। ঠিক আছে, এখানে তারা কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা অ্যাড করে দিয়েছে। এখন আপডেটটা তিন রকমের হতে পারে। আপডেট কয় রকমের? 3 রকমের। একটা হলো ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার আপডেট, এই যে ওয়ার্ডপ্রেস আপডেট, যেটা ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন কত 6.4.3। তো এটা কিন্তু তেমন একটা আপডেট অলরেডি বলতেছে ভাই অলরেডি আপডেটেড, এই যে আপ টু ডেট নিউ ভার্সন, তার মানে এটা আপডেটেড আছে। এরপরে যেটা বলতেছে সেটা হলো যে প্লাগইনস। প্লাগইনসটা কি? প্লাগইনস এগুলো হলো কি, এটা হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনক্লুডেড ফিচার। ঠিক আছে, যত রকমের ফিচার আছে সেই জিনিসগুলোকে আমরা এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবে জানছি। এবং লাস্ট যেটা আছে সেটা হলো থিমস। থিমস মানে হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে যে আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সেই ইন্টারফেসটা দেখতে কেমন হবে সেটা ডিসাইড করে হলো থিম। তো তার মানে 3 ধরনের আপডেট আপনি পেতে পারেন যদি আপনার ওয়ার্ডপ্রেস আপডেট আসে। এই 3 ক্যাটাগরিতে আপনি কি পাবেন? আপডেট পাবেন। ওকে, তো সেই আপডেটগুলো পেলে আপনি ওইভাবে দেখে দেখে কি করবেন? আপডেটগুলো করে দিবেন। ওকে, আপডেট বিষয়টা ক্লিয়ার। এখানে আসছে এটা হলো কমেন্ট সেকশন। কোন ক্লাসের লিংক পাননি স্যার? ওকে, তো এবার আসি আমাদের ওয়ার্ডপ্রেসের এই যে এখানে যেটা হলো যে আমাদের ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশন। দেখেন জ্যাম্পের এখন এক্সপ্লোরার লিংকটা ফাইন্ড আউট করতে পারেননি। আচ্ছা, ক্লাস শেষে প্রবলেম সলভ করবো, হ্যাঁ এখন রাখেন। ওকে, এখন এখানে আসি, যেটা এটা হলো আমাদের কমেন্ট সেকশন। দেখেন আমরা প্রথমে বলেছিলাম ওয়ার্ডপ্রেসের মূল ফোকাসটা ছিল হলো কি আমাদের এই যে ব্লগিং সাইটগুলোকে নিয়ে কাজ করা, ব্লগ স্পটের মতো প্ল্যাটফর্মগুলোকে নিয়ে কাজ করা। যেহেতু ওয়ার্ডপ্রেস ওই কন্টিনিউটা বা ওই রুটটা ফলো করেছে, ওই সময় থেকে এই পর্যন্ত আজও অবধি তারা এখনো ওয়ার্ডপ্রেসের যে কি আছে আমাদের যে এই যে প্রসেসটা সেটা তারা ফলো করতেছে। যেমন এখনকার সময়তেও আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে এই ভার্সনগুলো দেখতে পাচ্ছেন। এখানে কমেন্ট সেকশন দিয়েছে, একটা ব্লগ পোস্ট বা একটা ব্লগ সাইটের জন্য কি কি আছে, একটা ব্লগ সাইটে কিন্তু পোস্ট করা ইম্পর্টেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট করা ইম্পর্টেন্ট, পেজ বানানো, ইউজার দেওয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারা এখানে এই জিনিসগুলো ইনক্লুডেড করেছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলো এখনো পর্যন্ত ইন্টারফেস যেটা অনেকটা কিসের মতোই ব্লগ সাইটের মতোই করে রেখেছে। ঠিক আছে, তো ব্লগ সাইট হলেও আস্তে আস্তে এটাকে আরও আপগ্রেড করা হয়েছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে ডান পাশে এই যে প্রোফাইল সংক্রান্ত তথ্য, আপনার প্রোফাইলে ইনফরমেশন দেওয়া আর এখান থেকে লগ আউট করার একটা অপশন দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। ওকে, তখন এটা আমার কাছে মনে হলো যে এটা আপনার আপডেট করা উচিত। কিভাবে করবেন? এই যে সিলেক্ট করে জাস্ট খালি যে আপডেটে ক্লিক করলেই আপনার এই যে এরকম করে বাকি সবগুলোতেও আপডেট হয়ে যাবে। সিলেক্ট করবেন, আপডেট করে দিবেন, সিলেক্ট করে আপডেট করে দিবেন। ঠিক আছে, এই যে বলতেছে আপডেটিং, এই যে আপডেটেড সাকসেসফুলি, এরপরে কিন্তু ইনস্টল হবে। এই যে আপডেট কমপ্লিটেড এবং সবকিছু ওকে। দেখেন এখানে মেসেজটাও চলে গেছে। ওকে, তার মানে আমাদের এই জায়গাটায় আমরা মোটামুটি সবকিছু তথ্য জেনে গেলাম যে টপ বারে সাধারণত কি কি থাকে, এবং ভয় পাওয়ার কিছু নাই। এই যে কমেন্ট সেকশন, এই যে নিউ ক্যাটাগরি যে সেকশনগুলো অপশনগুলো, সেগুলো কিন্তু সাধারণত আমাদের এই জায়গাতেও আসে। এই বাম পাশের এই অপশনগুলোতেও ফিচারগুলোতে ইনক্লুডেড অ্যাভেলেবল রয়েছে। ওকে, এবার আসেন আমাদের এই পোস্ট সেকশনটা। এই যে পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ড্যাশবোর্ডের মধ্যে আর কিছু কিন্তু নাই। ড্যাশবোর্ডের এখানে হোম পেজ আছে, হোম পেজের এই তথ্যগুলো আছে, আমার ভাল লাগে না, আমি এগুলোকে রিমুভ করে দিয়েছিলাম। এই যে রিমুভ, এই যে চলে গেছে। আবার রিফ্রেশ করলে কিন্তু আর আসবে না, আনলেস আপনি এটাকে আবার রিচেক করেন না কেন। ঠিক আছে, আপডেট অপশনটা আপনারা এখান থেকে পেয়ে গেছেন যে এই যে আপডেট কি কি আছে। এবার আসেন ওয়ার্ডপ্রেসের পোস্ট ক্যাটাগরি। দেখেন প্রথমে বলেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেসের
প্রসেসটা শুরু হয়েছিল ব্লগ পোস্ট বা পোস্টিং আকারে বা ব্লগ সেট আকারে। তো ব্লগ সেটে তো পোস্ট তো আসতে হবে নাকি? তো ব্লগ সেটে যদি পোস্টের প্রয়োজন হয় তাহলে সেটা কিভাবে কাজ করবে? তাহলে আপনি এই যে এখান থেকে পোস্টে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এই পর্যন্ত এখানে কয়টা পোস্ট হয়েছে? মাত্র একটা পোস্ট, সেটা ডামি পোস্ট। হ্যাঁ, ডামি পোস্ট কাকে বলে? যেগুলো ডেমো পারপাসে ইউজ করা হয় সেগুলোকে কি বলা হয়? ডামি পোস্ট বলা হয়। হ্যালো ওয়ার্ল্ড এটা কি? ডামি পোস্ট। এখন কথা হলো এই জায়গাটায় আপনি যদি কোনো প্রিভিয়াস করা পোস্ট থাকে সেগুলোকে মনিটর ম্যানেজমেন্ট করতে পারবেন। মনিটর ম্যানেজমেন্ট মানে কি? মনিটর করা মানে হলো এই পর্যন্ত কটা পোস্ট হয়েছে। এবার ম্যানেজমেন্ট মানে হলো এই যে দেখেন হোভার করলে এডিট, কুইক এডিট, ট্রাশ, ভিউ এই অপশনগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখন আপনি কুইক এডিট বা এডিটে ক্লিক করেন দেখবেন যে এই অপশনটাকে বা এই যে যে একজন কমেন্ট করেছে, সরি পোস্ট করেছে, এই পোস্টের পুরো মডিফিকেশন কিন্তু আপনার হাতে চলে আসছে। তার মানে এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের আপডেট আপনি করতে পারেন। তো চলেন আমি একবারে রুট প্যানেল থেকে বলি যে এখানে কি কি রয়েছে। ওকে, তো এখান থেকে আপনি এই যে কুইক এডিট করতে পারেন, ডিলিট করতে চাইলে ট্রাশে ফেলাবেন, দেখতে চাইলে ভিউতে ক্লিক করবেন যে ভাই আমার তো এই পোস্টটা দেখা দরকার। এই যে আমি ক্লিক করলাম, দেখেন সে আমাকে এই পোস্টটা দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। এই যে এখানে আপনি কিন্তু সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। তার মানে এটা তেমন কিছু না। কে পাবলিশ করেছে, কোন ক্যাটাগরি রিলেটেড পোস্ট, এবং এখানে কয়জন কমেন্ট করেছে, কমেন্ট সেকশন। এই যে আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কে কমেন্ট করেছে। এই যে তার মানে কমেন্ট কন্ট্রোলিংও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ইভেন কমেন্টের এত কিছু রয়েছে, এটা একটু পরে আছে, এই যে কমেন্ট সেকশন, কমেন্টকে পুরো ম্যানিপুলেটিভ করার রাইটসও আপনার রয়েছে। একজন কমেন্ট করছে খুবই মানে বাজেভাবে বিষয়গুলোকে ব্রিফ করেছে, আপনি ওই জায়গাটায় কি করতে পারেন? পজিটিভ কমেন্টও কমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এরকমও করা পসিবল, যেহেতু আপনার ওয়েবসাইট, আপনি যা ভাল লাগে আপনি তাই করতে পারবেন। ওকে, তো এই হলো কি আমাদের এই যে ব্লগ সাইট। এখন কত হলো আমার নতুন একটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য পোস্ট অপশন আছে, আপনি এই যে অ্যাড এ নিউ পোস্ট এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনার এই যে লিস্ট থেকে অ্যাড এ নিউ পোস্ট অপশনে ক্লিক করলেই আপনি এখানে একটা নতুন এনভায়রনমেন্টে চলে যাবেন। এই যে একটা পোস্ট লেখার জন্য তারা আপনাকে কিছুটা স্পেস তৈরি করে দিয়েছে। এখন দেখেন আমার বাম পাশে এই অপশনগুলো আছে, কিন্তু আপনাদের এই অপশনগুলো নাও থাকতে পারে। এই যে আপনাদের অনেকটা এরকম থাকতে পারে। এই যে, তো এটা থাকলে বাম পাশের অপশনগুলো না পেলে একটু আমাদের জন্য আনইজি লাগে। কারণটা হলো আমরা ইনস্ট্যান্ট কোথাও ট্রান্সফার না হয়ে ব্যাকে যেতে হয়, একটু ঝামেলা পোহাতে হয়। সেটার জন্য সহজ করতে চাইলে আপনারা এই যে এটাকে অ্যাক্টিভ করে এই যে ফ্রি স্ক্রিন মোড, এই যে কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন মোডটাকে ইনঅ্যাক্টিভ করে এই অপশনটাকে রাখতে পারেন। দেখেন একটা পোস্টের জন্য কি দরকার? একটা টাইটেল দরকার, একটা ডেসক্রিপশন দরকার, একটা প্রোফাইল পিক দরকার, নাকি? একটা পোস্টের ছবি হওয়া দরকার না? এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? দেখেন আপনি কিন্তু এই জায়গা থেকেই সম্পূর্ণ জিনিসগুলো পেয়ে যাবেন। কিভাবে পাবেন? এগুলোর জন্য আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো আপনি ধরেন কোন একটা পোস্টকে ফলো করতে পারেন। আমি প্রথম আলোর ওয়েবসাইটকে গিয়ে আসলাম। ওকে, এখান থেকে যে কোনো একটা পোস্ট আমি নিতে পারি, যেমন আমি এই পোস্টটা নিই। এই যে ওকে, আমি এটাকে এখন কপি করলাম। কপি করে আমি এখন কি করব? এই যে এটা টাইটেল এরিয়া, দেখেন সে বলে দিয়েছে ভাই এখানে টাইটেল দিয়েন, টাইটেল আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখন এই যে এই ছবিটাও কালেক্ট করতে পারি। এই যে ওপেন ইমেজের নিউ ট্যাব, এখান থেকে আমি ছবিটার স্ক্রিনশট তুলে নিতে পারি। আমার কাছে স্ক্রিনশট তোলার মতো বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, আমার কাছে আছে। আমি এটা সিলেক্ট করে জাস্ট খালি যে সেভে ক্লিক করলাম। কোথায় সেভ করব? আমি এখানেই সেভ করব। এই যে করা হয়ে গেল। এরপরে আমার এখানে সে ডেসক্রিপশন দিচ্ছে। এই যে আমি ডেসক্রিপশনটাকে কপি করলাম, কপি করে আমি এখন কি করলাম? এই যে এখানে গিয়ে আমি এই যে ডেসক্রিপশনগুলোকে এই যে এখানে দিয়ে দিলাম।
ওকে, আরও আপনার যদি আরও ডেসক্রিপশন ফিল্ড লাগে, যেমন এটা তো আর দুইটা ডেসক্রিপশন না, আপনি জাস্ট খালি এখানে একটা ইন্টার প্রেস করেন, এই যে নতুন ডেসক্রিপশন লেখার অপশন আপনি পেয়ে যাবেন। যেমন আপনি এখান থেকে এই যে এতটুকু কপি করলেন, এতটুকু কপি করে এই জায়গাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তার মানে একটা পোস্ট করতে গেলে যা যা দরকার পড়ে আপনি সব কিন্তু এখানে দিতে পারেন। এই জায়গাটা আমি আরেকটু কন্টেন্ট কপি করলাম, কপি করে আমি এখান থেকে কি করলাম, এই যে আবার ইন্টারপ্রেস করে আরেকটু কন্টেন্ট দিয়ে দিলাম, এই যে। ওকে, এই যে আমি পোস্ট করলাম, পোস্টের টাইটেল দিলাম, পোস্টের ডেসক্রিপশন লিখলাম। এরপর আরও কি করতে পারি, একটা পোস্টের ইন্টারনালি অনেক কিছু আছে। আমি ডিপ লেভেলে না গিয়ে আমি জাস্ট আগে একটু ব্রিফ বলে দিই, এরপর আমি ডেপ লেভেলে যাই। হ্যাঁ, এখন আমি যেটা করব, এই পোস্টটা আমি করলাম বা আমার পোস্টের লেখা শেষ, এই পোস্টে আমি ছবি দিব কোথায়? ছবি দেওয়া দরকার না, আমি জাস্ট খালি এই যে এখান থেকে ডান পাশে এই যে এই ফিল্ডটা পাবেন হলো এই যে এইটাই বাটনের মাধ্যমে। আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি এই যে পোস্ট অপশানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর একটু নিচে গেলে আপনি এখন এই যে এখান থেকে ফিচার ইমেজ পাওয়ার একটা অপশন পাবেন, এই যে এটা। আপনি জাস্ট এটাতে ক্লিক করলেই সে বলবে যে ভাই কোনো ফাইল থাকলে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো অথবা সিলেক্ট করে নিতে পারো। আমি সিলেক্ট করে নিচ্ছি, এই যে ডেস্কটপে আমি রেখেছি। আমি ডেস্কটপ থেকে এই যে ছবিটাকে সিলেক্ট করে আমি এখন ওপেন করলাম, সাথে সাথে সে আমার ছবিটাকে ওপেন করে দিল। আমি এখন সেট ফিচার ইমেজ করলাম, দেখবেন যে সে আমার এই ইমেজটাকে ফিচার করে দিল। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, সে আমার এই পোস্টটাকে পাবলিশও করে দিয়েছে। এই যে আমি যদি এখন ভিউ পোস্ট করি, এই যে ভিউ পোস্ট, এখান থেকেও ভিউ পোস্ট করতে পারেন বা এখান থেকেও আপনি নেক্সটে যেতে পারেন। এই যে আমি ভিউ পোস্ট করলাম, সাথে সাথে দেখেন সে আমার এই পোস্টটাকে কি করেছে, উপরে আমার পোস্টের ছবি দিয়েছে, টাইটেল দিয়েছে এবং আমার ডেসক্রিপশন দিয়েছে। এবং এখানে দেখেন কত তারিখে পোস্ট হয়েছে, কে পোস্ট করেছে, কোন ক্যাটাগরি পোস্ট করেছে, সেই জিনিসগুলোও সে দিয়েছে। দেখেছেন কত সুন্দর না? আমি এখন এখানে একটা রিপ্লে দিতে চাই, আমি বললাম যে একটা মানুষ মারা গেল, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিয়ে দিলাম, ইন্না লিল্লাহ দিয়ে দিলাম, পোস্টে কমেন্ট করে দিলাম। এখন সে কি করবে, এই পোস্টের কমেন্টটাও সে করে দিবে যে হ্যাঁ কেউ একজন ইন্না লিল্লাহ বলেছে। এবং এটা কিন্তু আমার এখানে আসবেও যে একজন ব্যক্তি এখানে কি করেছে, রেসপন্সও করেছে। এই যে পোস্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর আছে ক্যাটাগরিজ ট্যাগস। ক্যাটাগরি মানে কি জানেন? এই যে দেখেন, আপনি যদি একটা ব্লগ পোস্টের ইমাজিন করেন, একটা নিউজ পোর্টাল সাইট কিভাবে হ্যান্ডেল করা হয়। একটা নিউজ পোর্টাল সাইট, এই যে দেখেন তারা এখানে অনেকগুলো তথ্য দেয়, যেমন এই যে টেলিভিশন রিলেটেড তথ্য তারা দিচ্ছে। এবং আমি এখানে দেখেন এই যে রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, এরপরে আরও যা যা আছে এখান থেকে কিন্তু অনেক ধরনের তথ্য এখানে কিন্তু প্রোভাইড করছেন। এগুলোকে বলা হয় ক্যাটাগরি। অডিয়েন্স অনেক সময় ক্যাটাগরি সম্পৃক্ত পোস্ট পড়তে যায়। যেমন খেলার একটা কি, যদি একটা মৌসুম চলে, অনেক সময় ফিফা ওয়ার্ল্ড কাপ চলে, অনেক সময় ক্রিকেট আইসিসি বিশ্বকাপ চলে। এই যে খেলার মৌসুমগুলোতে তখন কি করা হয়, খেলার মৌসুমগুলোতে খেলাগুলোকে ফোকাস করা হয়। তখন এই যে মানুষ খেলা পড়তে বেশি আগ্রহ পোষণ করে, তাহলে খেলা। পরবর্তীতে বিভিন্ন ধরনের ওই যে বিনোদন ক্যাটাগরি হলে বিনোদন, মুভি, নাটক, কি বলে আমাদের টেলিফিল্ম। এরপরে অপরাধ, রাজনীতি নিয়ে যারা আগ্রহ পোষণ, আবার অনেকে আছে যারা কি ওই যে ট্রেডিং সেক্টর নিয়ে যারা বেশি ঘাটতে অভ্যস্ত। তো এক একজনের জন্য কিন্তু ক্যাটাগরাইজ করা থাকে। তা আপনি যদি এখন চান যে ভাই আমি এগুলোকে ক্যাটাগরাইজ করে দেখব, সেগুলোর জন্য তারা এখানে কিন্তু ক্যাটাগরি যেভাবে দিয়েছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কিন্তু আপনি এইভাবে ক্যাটাগরি তৈরি করে কাজ করতে পারেন। যদি এখন ক্যাটাগরি তৈরি করতে হয়, আপনি এখন ক্যাটাগরিসে যাবেন, গিয়ে আপনি এখানে নামগুলো দিয়ে দেন। যেমন আমি বললাম যে স্পোর্টস, খেলাধুলা, আমি এখানে স্পোর্টস লিখে দিলাম, SPORTS। স্লাগ মানে কি, এই যে মানুষ কোন ক্যাটাগরি, দেখেন ইউআরএল কিন্তু সাধারণত আমার মেন ইউআরএল এতটুকুই 2401। এখন মানুষ যদি এই যে কেউ যদি আমার ক্যাটাগরিতে আসে, তাহলে তার ওই যে ইউআরএলটা কি আপডেট হবে, আমি এখানে বলে দিলাম যে স্পোর্টস, এই যে দিয়ে দিলাম। এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে কিনা, প্যারেন্ট ক্যাটাগরি কাকে বলে দেখেন, প্যারেন্ট ক্যাটাগরি বলা হয়, ধরেন স্পোর্টসের মধ্যে আমি দিলাম ক্রিকেট একটা স্পোর্টস, ফুটবল একটা স্পোর্টস, তাই না? এই যে এরকম যদি হয় তাহলে এটা হবে, আদারওয়াইজ আমার এটা এইভাবেই থাকবে। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি করলাম, সে আমার এখানে এখন স্পোর্টস ঢুকিয়ে দিবে। এখন বললেন যে ভাই আমি ক্রিকেটের জন্য আলাদা একটা কি করব, আমি ক্রিকেটের জন্য আলাদা একটা করব,
যেটা স্পোর্টসের আন্ডারে থাকবে। তাহলে আমি কি করব, এই যেখানে লিখলাম CRICKET ক্রিকেট, আমি এখানে CRICKET ক্রিকেট, প্যারেন্ট ক্যাটাগরি কে স্পোর্টস, সিলেক্ট করে আমি এখন দিয়ে দিলাম, সে এখন স্পোর্টসের আন্ডারে একটা প্যারেন্ট ক্যাটাগরি আকারে থাকছে। বিষয়টা বুঝতে পারছেন, এই যে কত সুন্দর না বিষয়টা। আপনি এখন ক্রিকেটের ভিতরে যদি চান, এই যে আপনি এখন ক্রিকেটের ভিতরে অ্যাড করতে পারবেন। এখন ক্রিকেটের মধ্যে আপনি বললেন যে ভাই ক্রিকেটের মধ্যে তো লিগের খেলা হয়, যেমন অনেক বাংলাদেশে BPL, IPL, DPL, PPL, কত কিছু মানে কত কিছু হয় তাই না, PSL, পরে আবার ওই কি সাউথ আফ্রিকার একটা হয় কি ড্যাশ না কি জানি নাম এটার, সাউথ আফ্রিকা যে প্রিমিয়ার লিগ ওইটার নাম কি, কে বলতে পারেন? যাক, খেলাধুলা কেউ দেখেন না, না ভালো। ওকে, তো এরকম নাম নাম অনেকগুলো আছে না। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি কি ফলো করবেন, এইখানে আপনি এখন বললেন যে আমি এখন আহ, বাংলাদেশের প্রিমিয়ার লিগ, তার মানে আমি প্রিমিয়ার লিগের খেলাগুলো ফলো করব। তাহলে আমি এখানে কি লিখলাম, প্রিমিয়ার লিগ, ঠিক আছে। আমি এখানে প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার। এখন স্লাগে কিন্তু কখনো স্পেস দেওয়া যায় না, এটা এটা কিন্তু আমাদের কাজের জন্য অনেক খারাপ। তো এখানে আমি প্রিমিয়ারের পরে এই যে LEAGUE প্রিমিয়ার লিগ করে দিলাম, এটা আমাদের ক্রিকেটের ক্যাটাগরির। এই যে আমি অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম, সে ক্রিকেটের ভিতরেও প্রিমিয়ার লিগের মধ্যে ঢুকে গিয়েছে। দেখেছেন এই যে ক্যাটাগরি কিভাবে বানাতে হয়, এই জিনিসটা কিন্তু আমরা অ্যাড করতে পারলাম। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি মাইক্রোফোন অফ করে রাখছি? কেউ তো কথাও বলছেন না। ও আচ্ছা, সরি সরি স্যার, আমি মাইক্রোফোন অফ করে রেখেছিলাম এতক্ষণ। আমি তো সেই জন্যই বলি কি কেউ কোনো কথা বলছেন না কেন। স্যার ওকে ওকে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি যে শাহজাহান স্যার বলেছেন। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন যদি হয় ক্যাটাগরির স্বার্থে, তো সেক্ষেত্রে ক্যাটাগরি আপনি এইভাবে দিতে পারেন, সাজাতে পারেন, আরও কত ধরনের ক্যাটাগরি আসতে পারে। এরপর আছে ট্যাগ। এই ট্যাগ জিনিসটা কী খাতে ব্যবহার করা হয়? এই যে ট্যাগটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই ট্যাগটা সাধারণত কাজ করে হলো আপনার এই যে আহ, আপনার কিবোর্ডের সাথে, মানে কিবোর্ড না, কিওয়ার্ডের সাথে কাজ করে। যেমন এই যে দেখেন আহমেদ রুবেল, এটা কিন্তু একটা পোস্ট হয়েছে তাই না? কিন্তু এই যে প্রথম আলোর এখানে কয়টা পোস্ট এই পর্যন্ত হয়েছে, কেউ একটা নাম্বার গেস করতে পারবেন? লাখখানেক, আরও বেশি হতে পারে না? প্রতিদিন প্রায় 10 থেকে 15টা গড়ে তারা পোস্ট করে। তো যদি 4-5 বছর ধরে ধরে যারা যদি পোস্টই করতে থাকে, তাহলে কত লম্বা সময় পোস্ট করেছে? লাখখানেক তো আমি কমই বলেছি, কোটি পোস্ট হয়েও যাবে। কেউ যদি এখন এই যে আহমেদ রুবেল ব্যক্তিকে নিয়ে কেউ যদি এখন পোস্ট হয়েছে কিনা এটা যদি চেক করতে চাই, যেমন আমি বললাম যে ঠিক আছে আমি একটা করলাম আছে, করোনা ভাইরাস নিয়ে কোনো পোস্ট হয়েছে কিনা আমি এটা চেক করতে চাই। আমি এটা কিভাবে সার্চ করব? এই যে আমি এখন এখানে খুঁজনে লিখে আমি এখানে লিখব যে করোনা নিয়ে কোনো পোস্ট হয়েছে কিনা, আমি লিখে এরপরে সার্চ করি না। এই যে করোনা নিয়ে কয়টা পোস্ট হয়েছে, প্রায় 36,000 পোস্ট শুধুমাত্র করোনা নিয়েই করছে তারা। তার মানে আপনার এখানে করোনা নিয়েও কতগুলো পোস্ট এখানে করা হচ্ছে। এই যে এটা যে আমি মানুষ লিখে সার্চ করলো, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য ট্যাগ, মানে হলো কিওয়ার্ড, ঠিক আছে। যদি এই যে আহমেদ রুবেল, এখন যদি মনে হয় যে ভাই আমার এইটার মধ্যে তো আহমেদ রুবেল এটাও একটা ট্যাগ, তাহলে আমি কি করব, আহমেদ রুবেলটাকে কপি করে আমি এটাকেও ট্যাগ হিসাবে অ্যাড করে দিব। এই যে আহমেদ RUBEL রুবেল, আমি অ্যাড নিউ ট্যাগ করে দিলাম। এখন এটা আমার ওয়েবসাইটে থেকে যাবে। আমার যখনই আহমেদ রুবেল নিয়ে পোস্ট হবে, জাস্ট খালি আহমেদ রুবেলের নামটা মেনশন করব, সাথে সাথে সে কী করবে, আহমেদ রুবেল নিয়ে আমাকে একটা পোস্ট দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এইটা আমরা পোস্টের ভিতরে অ্যাড করতে পারি, বাট এটা ম্যানুয়াল সিস্টেম দিয়েছে, আরও সুন্দরভাবে অ্যাড করে সিস্টেম দিয়েছে, এটা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছে। এবার আসেন মিডিয়া ফাইল। মিডিয়া কাকে বলে? দেখেন, আপনি যে একটা ওয়েবসাইট কন্ট্রোল করবেন, এই ওয়েবসাইটে কাজ করার জন্য এলিমেন্টসের প্রয়োজন আছে কিনা? কত এলিমেন্টস লাগবে আপনার, তাই না? এখন আপনি এত এলিমেন্টস কোত্থেকে পাবেন?
যেখান থেকেও পাবেন, কিন্তু মনিটর তো করা লাগবে নাকি, এতগুলো এলিমেন্টস তো আপনাকে মনিটর করতে হবে। সেই মনিটরটা আপনি কিভাবে করবেন? এইখান থেকে এই যে মিডিয়া থেকে করতে পারেন। দেখেন এই পর্যন্ত আমার ওয়েবসাইটে কয়টা ছবি আসছে, কয়টা ভিডিও আসছে, সব কিন্তু এখানে অলরেডি আছে, একটা মাত্র ছবি আসছে। তার মানে আমার এখানে যদি 100 ছবি আসতো, 100টা ছবি আপনি দেখতে পারতেন, 1 লাখ 1 লাখ দেখতে পারতেন, 10 লাখ 10 লাখও হইতে পারত। তার মানে যত ছবি আসবে তো সব ছবি আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু এতগুলো ফাইল এখানে রয়েছে, কোনো কারণে যদি আপনার মডিফিকেশন করা লাগে, আপডেট ডিলিট করা লাগে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারেন। যদি মনে হয় যে ভাই তাহলে মিডিয়া ফাইল আগে থেকে আপলোড করতে চাই, এই যে ক্লিক করলাম, এই যে বলতেছে যে আপনি সর্বোচ্চ 40 এমবির উপরের সাইজের ফাইলগুলো, মানে সর্বনিম্ন সর্বোচ্চ 40 এমবি পারবেন, এর বেশি পারবেন না। ধরেন আমি এই যে এই ছবিগুলো সিলেক্ট করে দিয়ে দিলাম, এই যে দুইটা দিয়ে দিলাম, ওপেন করলাম, দেখেন দোনোটা ছবি কিন্তু আপডেট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি আমি এখন আবার সিলেক্ট ফাইলে গিয়ে আমি এখন ধরেন 400 এমবির একটা ফাইল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আর হবে না। এই যে ধরলাম, এটা কিন্তু প্রায় 400 এমবি। এই যে দেখেন, x is the maximum upload size, dismiss। তো তার মানে আপনি যদি কোনো ধরনের ফাইল আপগ্রেড করতে চান, সব কার্যক্রম আপনি এখান থেকেই করতে পারবেন। ওকে, এটা তো আমাদের জন্য গ্রেট, কিন্তু এখানে প্রবলেমটা আছে। দেখেন আমার জন্য 40 এমবি দেখাচ্ছে, যেটা আমার জন্য কোয়াইট ওকে, ঠিক আছে, আমি এখানে অ্যাকসেপ্ট করলাম। কিন্তু ইনস্টলেশনের সময় অনেক ক্ষেত্রে 40 এমবি না হয়েও 2 এমবিও হয়। এটা কিন্তু কোয়াইট লো, খুবই কম। 40 এমবি না হয়ে কত এমবি হয়? শুধুমাত্র 2 এমবি হয়। তো এখন কত হলো, এই যে আপলোড ফাইল সাইজটা কি বড় করা যাবে কিনা। এখানে একটা জিনিস এনশিওর করি, আপলোড ফাইল সাইজ মানে কি, মানে হলো আপনার ফাইল সাইজ যেটা, সেটা 40 এমবি ক্রস করতে পারবে না। এটার মানে এই না যে সব ফাইল মিলিয়ে 40 এমবির বেশি হবে না। বিষয়টা একটু ভালোভাবে বুঝেন, ঠিক আছে? অনেকে এর মধ্যে কনফিউশন তৈরি করে। 40 এমবি ইজ ইকুয়াল টু আপনার ফাইলের যে সাইজটা আছে সেটা 40 এমবির নিচে থাকতে হবে, ঠিক আছে? এখন যদি 2 এমবি হয় তাহলে আপনার জন্য কষ্টদায়ক না? অনেক সময় ছবিও তো আইসা পড়ে 3 থেকে 4 এমবির, বা আপনাকে একটা পিডিএফ শেয়ার করতে হবে, পিডিএফই চলে আসে 12 এমবির। তো ওই জায়গাটা আপনি কি করবেন? তার মানে আপনি চাইলে আপনার ফাইলের আপলোড ফাইল সাইজ যেটা, সেটা বাড়াতে পারেন। এটা আপনি করতে পারবেন, এটা আপনার রাইটসে আছে। কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ টাস্ক, যে ভাই আমার তো এটা করতে হবে, এটা তো অনেক প্রবলেম ইস্যু করবে আমার। সেটা করার জন্য আপনি এখন যেটা করতে পারেন, এখানে অনলাইন থেকে আপনি সার্চ করতে পারেন হাউ টু, ঠিক আছে, ইনক্রিজ এই যে আপলোড মিডিয়া ফাইল সাইজ লিমিট। আপনি এইভাবে লিখে সার্চ করবেন, হাউ টু ইনক্রিজ আপলোড মিডিয়া ফাইল সাইজ লিমিট। যখন আমি সার্চ করলাম, সাথে সাথে বলতেছে যে আপনি এখান থেকে কি অনেকগুলো প্লাগইন পাবেন। তো প্লাগইন সবসময় আপনার এটা একটা সলিউশন না, আমরা একটা ম্যানুয়াল সলিউশন দেখব যেটা আমাদের কাজে খুবই কাজে দিবে। কারণ হলো একটা প্লাগইন ইউজ করা মানেও কিন্তু অনেক কিছু, ঠিক আছে? প্লাগইন কেন, কি জিনিস আমরা এখন আসি নাই, ইটস কল্ড ফিচার। প্লাগইন মানে কি, একটা ওয়েবসাইটের ফিচার। তা আমরা এখন ম্যানুয়ালি দেখব। এই যেখান থেকে একটু নিচে আসলেই ডাব্লিউপি বিগিনার নামে একটা কি আছে, একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটেতে গিয়ে আপনার কি করবেন, এই যে এই কন্টেন্টটা পড়বেন। আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা এই লিঙ্কগুলো একটু রিসার্চ করবেন, অ্যানালাইজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখানে গেলাম, এখান থেকে এই যে হাউ টু ইনক্রিজ ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন তারা কয়েকটা পসিবিলিটিস দিয়েছে। এই যে দেখেন, প্রথমে বলতেছে যে আপনি চাইলে এই যে কি করার জন্য, এই যে মিডিয়া অ্যাড নিউ, আচ্ছা এখানে যেই এই যে মেথড, আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে পারেন। ওই যে যার থেকে হোস্টিং নিয়েছেন, এই যে ব্লু হোস্ট, এরকম কোম্পানির সাথে কথা বলে আপগ্রেড বাড়ায় নিতে পারেন। এরপরে ক্রিয়েট ও এডিট এক্সিস্টিং php.ini ফাইল। এখন php.ini ফাইল যেটা,
এগুলো কিন্তু আমি বলি এগুলো কিন্তু আমাদের লাইভ সার্ভারের কাজ, এগুলো কি আমাদের লাইভ সার্ভারের টাস্ক। এখন কথা হলো লাইভ সার্ভারের টাস্ক হলে তো আমাদের আমরা তো কিভাবে করব, আমরা তো লোকাল সার্ভারে কাজ করতেছি, জ্যাম্পিটা কি একটা লোকাল সার্ভার না? তো তার মানে আমাদের এই উপরের দুটো কাজ কিন্তু হবে না। আমাদের জন্য যেটা থাকবে, একটু নিচে আসি, মেথড নাম্বার 3 function.php ফাইল থেকে এডিট করতে বলতেছে, ঠিক আছে? তো এটাও আমি করি না, আমি যেটা করি এই যে add code to your htaccess file, 4 নাম্বার মেথডটা আমি ফলো করি। এখন এই ফাইলটা আমি পাবো কোথায়? দেখেন আমরা যদি এক্সপ্লোরারে যাই, এই যে এক্সপ্লোরারে যাই, আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের htdocs ফাইলটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। এটা শুধুমাত্র লোকাল হোস্টে না, আপনি লাইভ হোস্টেও অ্যাক্সেস করতে পারেন। হ্যাঁ, যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয় তাহলে একটু টাফ, কারণ ক্লায়েন্ট তো আর আপনাকে cPanel অ্যাক্সেস দিবে না, তো সেক্ষেত্রে আপনি বাকি 3টা অপশন ফলো করেন। বাট যদি ক্লায়েন্ট আপনাকে cPanel অ্যাক্সেস দেয়, তাহলে আপনি এই জায়গাটায় এই যে এটাকে ইউজ করেন, এই যে এখান থেকে htaccess নামে এই ফাইলটা পাওয়া যাচ্ছে, আপনি এখানে জাস্ট খালি এটাকে এডিট করতেন। আমরা যে কি করেছিলাম, ওই যে সাবলাইম টেক্সট ইউজ করেছিলাম, আপনারা সাবলাইম টেক্সটটা ওপেন করে জাস্ট খালি এই ফাইলটা ওইখানে ওপেন করবেন, অথবা আপনি জাস্ট খালি এই যে ওপেন উইথ কি করেন, নোটপ্যাডেই ওপেন করে। এখন নোটপ্যাডে কিভাবে ওপেন করে দেখি তো, নোটপ্যাডে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম আছে কিনা। এই যে ফাইল ওপেন, আচ্ছা দেখি তো, এই যে ঠিক আছে, আমি আগে নোটপ্যাড ফাইলটা ওপেন করলাম, এরপরে htaccess এই ফাইলটা ওপেন করলাম এখানে। এখন এটা বেশি বুঝেন, এই htaccess ফাইলটা কিন্তু নাও আসতে পারে আপনার স্ক্রিনে। কেন? আপনার এই যে ভিউ অপশনটা, এই যে ফাইল নেম এক্সটেনশন মার্কটা চেক মার্ক করা আছে নাকি, এটা আগে একটু ভেরিফাই করে নেবেন। যদি এটা থাকে তাহলে আসবে, নাও আসতে পারে, তো সেই জন্য আগে এটা চেক করে নেবেন। এটা উইন্ডোজ 10-এ পাবেন এখানেই। যদি উইন্ডোজ 7, 11 হয় একটু বিচ্ছিন্ন জায়গায় পেয়ে নেবেন। আপনি এখানে কি করবেন, যদি উইন্ডোজ 7, 11 হয়, আপনি ফাইল নেম এক্সটেনশন, এই যে ফাইল নেম এক্সটেনশনস উইন্ডোজ 7 কিভাবে সেট আপ করতে হয়, এই জিনিসগুলো একটু অনলাইন থেকে সার্চ করে দেখে নেবেন। এই যে ঠিক আছে, ওকে। তো উইন্ডোজ 10 ইউজার আমরা এখানে বেশি, তো উইন্ডোজ 10 হলে আমাদের জন্য আর কোনো প্রবলেম না, আপনার এখান থেকে এতটুকুতেই হয়ে যাবে। তো এটা যখন আমি করলাম, দেখেন আমার নোটপ্যাডে কোড ওপেন হইলো htaccess এর। এখন আমার কি করতে হবে সেটাও বলে দিচ্ছে যে ভাই প্যারা খাওয়ার দরকার নেই, আপনি জাস্ট খালি আপনার কাজ হবে এই 4টা লাইন কপি করবেন। কোন 4টা? এই যে এই 4টা, আমি এই লাইনগুলোকে সিলেক্ট করলাম, কপি করলাম, আর এই যে একেবারে নিচে ইন্টার প্রেস করে এই কোডগুলো এখানে দিয়ে দিলাম। এই যে এটা এখন এডিট হয়েছে, সেভ করলাম। কিভাবে সেভ করে? Ctrl+S দিয়ে। এখন তারা এখানে এই যে ফাইল সাইজ ম্যাক্সিমাম সাইজ, এই জায়গায় তারা 256 বলছে। এখন যদি আমি এখানে 1 GB বলি, এই যে 1G, আবার নিচেও গিয়ে 1G বলে দেই, এনাফ। তার মানে 1 GB কাজ করবে এখানে। আরেকটা বিষয় কাজ করতে হবে, ম্যাক্স এক্সিকিউশন টাইমটা 300 থেকে 3000 বানায় দিবেন, দ্যাটস ইট। এই 3টা মডিফিকেশন যদি আপনি এখানে সেভ করেন, তাহলে গিয়ে যদি আপনি একটু দেখেন, আমি সেভ করছি, হ্যাঁ। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এখানে 40 MBর জায়গায় আপনি এখন এখানে দেখতে পারবেন প্রায় 1 GBর মতো আপলোড করার ক্যাপাবিলিটিস আপনাকে সে দিয়ে দিয়েছে। সিলেক্ট করলাম, কত? 1 GB। এখন শুধু 1 GB নাকি না, আপনি এখন চাইলে 10 GBও দিতে পারেন। এই যে আমি এখন শুধু একটা শূন্য বাড়ায় যদি দেই, তাহলে কি 10 GBর ক্যাপাবিলিটিস দিয়ে দিবে। 3 সেকেন্ড আমার মনে হয় এই জায়গা তো এনাফ। আমি জাস্ট এখানে সিলেক্ট করে আমি এখন এখানে দিয়ে দিলাম, এই যে অ্যাড নিউ মিডিয়া ফাইল। কয় জিবি? 10 GB, তাই না? তো তার মানে আপনি চাইলে যেভাবে আপনি চাইবেন, আপনি সেভাবে কি করতে পারবেন, সেটাকে আপগ্রেড করতে পারবেন। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আপনি চাইলে ফাইল সাইজকে আপগ্রেড করতে পারেন। তো এত বেশি আসলে লাগে না, আপনি বাড়তি কেন নেবেন, পসিবল ইয়া আছে বলে তো নিতে হবে, এটা কোনো তো শর্ত নাই। এই যে 1 GB নিলেই এনাফ।
ওকে, এই যে আপলোড ফাইল সাইজ কিভাবে বাড়াতে হয় এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্যার আবার একটু সংক্ষিপ্ত করে দেখিয়ে দিলে ভালো হতো। আরেকবার রিপিট করে দিব? হ্যাঁ, একটু সংক্ষিপ্তভাবে একটু দেখাই দেন। আচ্ছা, এই যে এখানে যে ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, এটা আপনারা অনেক ক্ষেত্রে 2 এমবিও পেতে পারেন। যদি 2 এমবির হয় সেক্ষেত্রে এটা ক্লায়েন্টের জন্য সমস্যা। ক্লায়েন্ট অনেক সময় ভিডিও পাবলিশ করে, ভিডিও রিলিজ করে। তো এই জায়গাটা কিভাবে আপনি করতে পারেন, ঠিক করতে পারেন, এইটাই আমরা দেখতেছিলাম। এটার জন্য আমরা একটু গুগল সার্চ করেছিলাম যে ফাইল সাইজ কিভাবে বাড়াতে হয়। লিখেছিলাম কি, হাউ টু, এই যে হাউ টু ইনক্রিজ আপলোড মিডিয়া ফাইল সাইজ লিমিট। ঠিক আছে, এত বিস্তারিত বলা দরকার নাই, হাউ টু ইনক্রিজ বললেও মোটামুটি এনাফ। ঠিক আছে, এই যে যখন আপনি এই জিনিসটা এভাবে বলে দেন তখন কি হবে, সে এই যে WP বিগিনার নামে একটা ইউআরএল বা একটা ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইট আপনাদেরকে এই যে পুরো তথ্যগুলো দিয়ে দেয়। এখন এখান থেকে মেথড অনেকগুলাই, আমি 4 নাম্বার মেথড যেটা সেটা আমি ফলো করি। সেটা কোনটা? HT অ্যাক্সেস। আর HT অ্যাক্সেসটা কোথায়? এটা হলো আমাদের লোকাল ড্রাইভ বা লোকাল হোস্টের সার্ভারে থাকে। এখন এটা অ্যাক্সেস কিভাবে করব? যদি আমার জ্যাম্প হয়, এই যে জ্যাম্পের জন্য আমি এক্সপ্লোরারে চলে যাব। ঠিক আছে, এই যে কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরার, আমি আমার htdocsটাকে ফাইন্ড আউট করব, htdocsটা কোথায়, এরপর আমার ফোল্ডারটা কোথায়, এই ফোল্ডারটা ফাইন্ড আউট করলাম। এরপর HT অ্যাক্সেস, এই যে দেখেন এই ফাইলটাকে আমার এডিটর ওপেন করতে হবে। আমি কোনটা ইউজ করেছি? নোটপ্যাড। এই যে এখন নোটপ্যাডের জন্য কিন্তু তারা কোনো অপশন দিচ্ছে না। এই যে দেখেন মাউসের বাটনে ক্লিক করলাম, নোটপ্যাডের অপশন নাই। তো সেক্ষেত্রে আপনি এখন আগে নোটপ্যাডটা ওপেন করে নিন। এই যে নোটপ্যাড আগে ওপেন করলাম, এরপরে এই যে জাস্ট খালি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এই যে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে শুধুমাত্র এতটুকু কোড থাকবে, এন্ড ওয়ার্ডপ্রেস পর্যন্ত। এখন তারা এখন এটাও বলে দিচ্ছে যে HT অ্যাক্সেস ফাইল অ্যাক্সেস করার পরে আপনাকে জাস্ট খালি এই 4টা লাইন লিখে দিতে হবে। এখন কি লেখা এটার মধ্যে বোঝার দরকার নাই, জাস্ট আপনারা এই 4টা লাইন লিখে দিবেন। লিখে দেওয়ার পরে কি করতে হবে? লিখে দেওয়ার পরে এই যে দেখেন তাদের যে এমবি সাইজটা আছে, এমবি সাইজটা অ্যাক্সেস করবেন আর এক্সিকিউশন টাইমটা বাড়িয়ে দিবেন। এই যে আমি এখানে 1G দিয়েছি, মানে হলো 1 GB, আর এক্সিকিউশন টাইমটা 3000 মানে হলো ওখানে মিলি সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড। এটা আমাদের সেকেন্ডে দ্বারা হলো মাত্র 3 সেকেন্ড। এই জিনিসটা করে আমি আমার ফাইলটাকে সেভ করেছি। সেভ করার সাথে সাথেই আমি যখন আমার পেজটাকে রিফ্রেশ করেছি, সেটা 2 MB 40 MB থেকে 1 GB-তে পরিণত হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা হলো ফাইল সাইজ আপলোড করতে চাইলে যদি প্রয়োজন পড়ে আমি সেটা করতে পারি। ওকে, এইটাই হলো আমাদের লাইব্রেরি। আশা করি আমাদের এই মিডিয়া কোয়ালিটি ক্লিয়ার। ওকে, তো এবার আসেন আমাদের পেজেস। দেখেন একটা ওয়েবসাইট শুধুমাত্র যে একটা পেজের কম্বিনেশনে হয় তা কিন্তু না। একটা ওয়েবসাইট তৈরিতে অনেকগুলো পেজের সমন্বিত কিন্তু করতে হয়। তাহলে এখন আমি কি করব? এখান থেকে এই যে অল পেজেসে ক্লিক করব। এই যে অলরেডি তারা বলতেছে এখানে মাত্র 2টো পেজ আছে। কয়টা? 2টা। এখন আমাকে কি করতে হবে? এই 2টো পেজ যেহেতু আছে, আমাকে এখন আরেকটা পেজ বানাইতে হবে। তো বানাবো কি করে? জাস্ট খালি অ্যাড নিউ পেজ ক্লিক করলাম। সে আমাকে এখন পেজের নাম, পেজের সম্পর্কিত কিছু তথ্য, ডেসক্রিপশন, এগুলো সে দেওয়ার জন্য আমাকে সে বলতেছে যে ভাই এগুলো তো দেওয়া লাগবে, দেন। তো আমরা এখান থেকে নামটা বানিয়ে দিতে পারি। যেমন বললাম যে ভাই দিস ইজ আমার টেস্টিং পেজ। এখন মজার বিষয়টা হলো আমাদের ওয়ার্ডপ্রেসে এই যে দেখেন আপনি যেহেতু নতুন পেজ বানাচ্ছেন, সে আপনাকে পেজের বানানোর পাশাপাশি সে আপনাকে লেআউটও সাজেস্ট করতেছে যে ভাই আপনি পেজ বানাবেন, খুবই ভালো, আপনার কি লেআউট লাগবে? এই যে দেখেন এখন সব লেআউট যে ফ্রি তাও কিন্তু না, আবার সব লেআউট যে পেড তাও কিন্তু না। এখান থেকে যতগুলো লেআউট পাবেন সবগুলাই ফ্রি। এখানে 4-5টা চয়েস পাবেন, এগুলো কি ফ্রি। এখন যদি এগুলো ব্যবহার করেন তো ভালো, যদি ব্যবহার না করতে চান কেটে দেন। কেটে দিয়ে আপনি এখন কি করেন? এই যে কেটে দিয়ে আপনি এখন জাস্ট খালি পেজের নামটা এখানে ইনপুট করে দেন। যেমন এখানে আপনি বললেন যে ভাই দিস ইজ এ টেস্টিং পেজ, আমি এখানে টেস্ট লিখে দিলাম। টেস্ট লিখে দেওয়ার পরে এখন আমি যদি এটাকে পাবলিশে ক্লিক করি, এই যে দেখেন
পেজ পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ভিউ পেজে যাই, তো সেক্ষেত্রে আপনি এখন দেখতে পাবেন যে টেস্ট নামে একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে, যেটার ইউআরএলটাও ডিফারেন্ট, যেটার পেজের একটু ডিজাইনটাও অন্যরকম। সেখানে তারা দেখেন মাঝখানে কোনো ধরনের কন্টেন্ট দেয় নাই, ফুটার পার্ট টপ পার্ট দিয়ে আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এখন ফুটার পার্টে বা মাঝখানে যা যা লাগবে সেগুলো সে আমাকে চাইলে মডিফাই করতে বলতেছে। এখন মডিফাই কিভাবে করব, এটা আমরা আলাদা, এটাকে কাস্টমাইজার বলা হয়। ঠিক আছে, আমি জাস্ট প্রসেসগুলো বলতেছি, আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রসেসগুলোর সাথে আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব কিভাবে কাস্টমাইজার কাজ করে। এই যে কাস্টমাইজার কি জিনিস, এই জিনিসগুলো আমরা ডিসকাভারি করবো ইনশাল্লাহ পরবর্তীতে। ওকে, তো এই জিনিসটা যখন আমরা ডিসকাভারি করলাম, এরপরে আমাদের এখন যেটা আসে সেটা হলো যে কমেন্টস। দেখেন পেজেরও কিন্তু অনেক অপশন আছে, এই যে এখানে অনেকগুলো কন্ডিশন এখানে আছে, বাট আমরা এত ইয়াতে যাচ্ছি না, আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে আসছি। এখন পেজ তো আমি বানিয়েছি, এখন এই পেজ বানানোর পরে এখন এই পেজের আমি যদি কোনো ধরনের মডিফিকেশন চাই, এই যে দেখেন তারা আগে 2টো পেজ রেখেছিল, এখন 3টা পেজ রেখেছে। এবং এখানে যদি হোভার করি সাথে সাথে সে আমাকে বলতেছে ভাই পেজের এডিট করা লাগবে, এডিটে ক্লিক করলে এডিটে চলে যাবে, ভিউতে ক্লিক করলে ভিউতে যাবে, ট্রাশে ক্লিক করলে ডিলিটে চলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো কন্টেন্ট ইমপ্লিমেন্টেশন এখানে দেওয়া আছে। ওকে, তো এই জায়গাটায় এখানে এগুলো লেখা আছে। এবার আসেন, এগুলো যখন এখানে লেখা আছে, এর পরবর্তী ধাপটা হলো আমাদের কমেন্ট সেকশন। এই যে আপনি এই পর্যন্ত এই গ্রুপ ইয়াতে কয়টা কমেন্ট হয়েছে সেই কমেন্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন। যেমন দেখেন একজন ইন্নালিল্লাহ বলেছে, ঠিক আছে, তো এটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন। এখন এই জায়গাটায় আমি বললাম যে ভাই এটা ইন্নালিল্লাহর জায়গায় আমি এখন লিখতে চাই আলহামদুলিল্লাহ, তাহলে কিভাবে লিখবো? তো এখানে গিয়ে লিখলাম, এই যে লিখে দিলাম এই যে। আচ্ছা, এখানে কিভাবে লিখবেন আমি এটাও বলে দিচ্ছি। এই যে আপনি এই এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে এটা এডিটের অপশন পেয়ে যাবেন। আমি এখানে এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই যে আপডেট করে দিলাম। তো আপনি এখন যদি এখন এই যে অভিনেতা আহমেদ রুবেলের যে ব্যক্তি এত সুন্দর করে শোক প্রকাশ করছে, সে এখন এই শোকের জায়গায় কি হচ্ছে, সে তার খুশি প্রকাশ করতেছে আলহামদুলিল্লাহ। তার মানে ম্যানিপুলেট কিভাবে করা যায়, কেউ একজন আপনার গ্রুপে পোস্টে এসেও কিন্তু সে এখন এইগুলোর সাথে কি করতেছে, ডিলিং করতে হচ্ছে। ঠিক আছে, কমেন্ট সেকশন কয়টা আসছে, কমেন্ট ধরেন কেউ একজন খুবই গালিগালাজ করছে, আমি এখন তার কমেন্টটাকে এই যে আনঅ্যাপ্রুভ করে দিলাম, সাথে সাথে এই কমেন্টটা আমার ওয়েবসাইট থেকে উঠে যাবে। এরপর আমি যদি স্প্যামে ক্লিক করি, স্প্যামে ক্লিক করার মাধ্যমে এই যে ব্যক্তি আছে, এই যে এই ব্যক্তি যে আছে না, এই ব্যক্তি কিন্তু কি হয়ে যাবে, আমার স্প্যামে ক্লিক করার কারণে সে আমার ওই যে আমার গ্রুপ আমার ওয়েবসাইটে কিন্তু সে পোস্ট করা থেকে বিরত থাকবে। আমি এখন এই অডিয়েন্সের ইয়া পাবো কিনা, আপনি কিন্তু এই অডিয়েন্সের এই যে লোকেশনও পাবেন। এই যে দেখেন এই যে অডিয়েন্স যে আছে না, এই ব্যক্তির কিন্তু লোকেশনও আছে, আপনি বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কখনো লোকেশন ট্রেস করতে চান এখান থেকে দেখতে পাবেন, এবং স্প্যাম করলে এই ব্যক্তির লোকেশন থেকে আইপি অ্যাড্রেস থেকে যেটা পেয়েছেন সেটা সে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে এতটুকু করার রাইটসও আপনার রয়েছে। ওকে, আবার এখানে এই যে রিপ্লে করার জন্য আমি এখন এটাকে এডিট করে আবার ইন্নালিল্লাহ করে দিলাম, একজন ব্যক্তি মারা গেছে এটা ইন্নালিল্লাহ করলাম। ওকে, আমি এখানে আপডেট করে দিলাম। এখন আমি বললাম যে আমি এটা রিপ্লেও করতে চাই, এখন রিপ্লে থেকে বলে দিলাম যে থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, স্টে আপডেটেড। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, স্টে উইথ আস। এখন আমি রিপ্লে করলাম, সে এখন আমার এই পোস্টটাকেও কি করে দিবে, অ্যাড করে দিবে। এই যে এখন যদি আমি এখানে একটু চেক আউট করি, এই যে আমার পোস্টটা আগের কন্ডিশনে ফিরে আসছে ইন্নালিল্লাহ, আবার আমি নিজে বলছি থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, স্টে উইথ আস। তার মানে কমেন্ট সেকশন রেসপন্স কিভাবে করে এই জিনিসটা আমরা সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারলাম। স্যাররা সবাই টপিকগুলো কি বুঝতে পারছেন, কোনো জটিলতা লাগছে কিনা একটু মেনশন করেন তো। হ্যাঁ স্যার বুঝতে পারছি, বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ এটা তো অবশ্যই। ওকে,
চলেন আমরা এবার পরবর্তী স্টেপে যাই। এবার আসেন আমাদের অ্যাপিয়ারেন্স প্লাগইনস, এই দুটো পার্ট কিন্তু খুবই খুবই বড়, ঠিক আছে? তো আমাদের এখন অ্যাপিয়ারেন্স প্লাগইন পার্টগুলো নিয়ে আলোচনা করার মতো আমরা এখন কন্ডিশনে নেই, আমরা একটু পরে আলোচনা করি, আগে এই জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো আলোচনা করে ফেলি। ইউজার্স কাকে বলে? দেখেন, প্রথম আলো এর মতো ওয়েবসাইট আপনার কি মনে হয় একজন মানুষ কন্ট্রোল করে? অবশ্যই না। পদে পদে কি আছে, বিভিন্ন ধরনের কন্ট্রোল পার্সন আছে যারা এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করছে। কেউ অ্যাডমিন পর্যায়ের আছে, কেউ মডারেটর পর্যায়ের আছে, কেউ রাইটার পর্যায়ের আছে, কেউ কন্ট্রিবিউটর পর্যায়ের আছে, রাইট? এরকম অনেক অনেক কি আছে, ক্যাটাগরিজ এখানে কিন্তু আছে। তো এখন আপনার যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমাদের এখানে এই যে যদি ইউজার অ্যাড করতে হয় তাহলে আমি কিভাবে অ্যাড করব? এই যে এখান থেকে আপনি অল ইউজারে গেলে আগে ইউজারের তথ্য জানতে পারবেন যে এই পর্যন্ত কয়জন ইউজার আমাদের সাথে কানেক্টেড হয়েছে, মানে সরি আমরা কয়জন ইউজারকে অ্যাজ এ অ্যাডমিন লেভেলে অ্যাডজাস্ট করিয়েছি, ঠিক আছে? তো এখন কথা হলো আমার মনে হলো যে ঠিক আছে, বা আমি এখন নতুন ইউজার অ্যাড করতে চাই, আমি এখন নতুন ইউজার কি করতে চাই, অ্যাড করতে চাই। তাহলে এখন আমি কিভাবে অ্যাড করব? তা আমাকে এখন অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাকে এই যে অ্যাড নিউ ইউজার তৈরি করতে হবে। ধরে নেন আমি একজনকে এখন অ্যাক্সেস দিতে চাই। কাকে? ধরেন আমি ইব্রাহিম স্যারকে অ্যাক্সেস দিব। কিভাবে দিব? তো এখন আমাকে সেই জন্য এই যে দেখেন তথ্যগুলো চাচ্ছে যে ইব্রাহিম স্যারের নামটা কি, ইউজার নেম কি হবে, আমি এখানে ইব্রাহিম লিখলাম। এরপরে ইমেল কি হবে, আমি এখানে ibrahim@gmail.com দিয়ে দিলাম। ফার্স্ট নেম ফ্রিল্যান্সার, লাস্ট নেম ইব্রাহিম, ওয়েবসাইট freelanceриbrahim.com, পাসওয়ার্ড আমি 123 দিয়ে দিলাম, কনফার্ম উইক পাসওয়ার্ড। এখন এই যে আমি যে নতুন ইউজার অ্যাড করতেছি আমি কি তাকে মেইল পাঠাবো? আমি বললাম যে না ভাই মেইল পাঠানোর দরকার নেই। এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো রোল। ইউজার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে কোন ক্যাটাগরিতে কাজ করবে সেটা ডিফাইন করার জন্য কিন্তু রোলটা দেওয়া হয়েছে। দেখেন এখানে কয়েক ক্যাটাগরির আছে। অ্যাডমিনিস্ট্রেটর মানে কি? মানে হলো এই যে ইব্রাহিম উনি আমার লেভেলের। আমার লেভেল মানে কি? আমি এই ওয়েবসাইটে সম্পূর্ণ কন্ট্রোল পাচ্ছি, তার মানে উনিও আমার এই ওয়েবসাইটে সম্পূর্ণ কন্ট্রোল পাবেন। কিভাবে? আমি চেক করলাম, আমি এখন এই যে আমি লোকাল হোস্ট 2401-এ চলে গেলাম। এই যে আবার আমি এখানে WP অ্যাডমিনে চলে গেলাম। এখন আমি ইব্রাহিম স্যারের অ্যাকাউন্টে লগ ইন করতেছি। হ্যাঁ, ইব্রাহিম, IBRAHIM, ইব্রাহিম। পাসওয়ার্ড কি ছিল? 123। লগ ইন করলাম। এই যে ইব্রাহিম স্যার দেখেন সে আমার সমকক্ষ অনুযায়ী আছেন। এই যে অল ইউজারে গেলাম, এই যে এটা হলো আমি, এটা হলো ইব্রাহিম স্যার। এখন ইব্রাহিম স্যার যদি চায় আমাকে পর্যন্ত সে ডিলিট করে আমাকে কি করে দিতে পারেন, আমাকে রিমুভ করে দিতে পারেন, কারণ আমরা দুইজনই অ্যাডমিনিস্ট্রেটর রোলে আছি। এখন কথার কথা, ইব্রাহিম স্যারকে আমি বললাম যে না উনি অ্যাডমিনিস্ট্রেটর রোলে থাকার দরকার নাই, আমি এখন আমার মেন অ্যাকাউন্টে এসে আমি বললাম যে ইব্রাহিম স্যারকে আমি এডিট করতেছি, উনি আমার আন্ডারে কাজ করবে। তার মানে আমি এখন তাকে কি করব, এই যেখানে গেলাম, এক মিনিট আমি একটু, হ্যাঁ ওকে, এই ফ্রিল্যান্সার ইব্রাহিম, এখন আমি ওনাকে রোল হিসাবে আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর নয় এডিটর দিয়ে দিলাম। এখন এডিটর দেওয়ার ফলে আপনার এখানে কি কি পরিবর্তন আসছে সেটা আপনি একটু চেক করেন। দেখেন এখানে কিন্তু সব কিছু অ্যাক্সেস ছিল, ইউজার, টুলস, সেটিংস সব কিছুর অ্যাক্সেস ছিল, কিন্তু এখন দেখবেন অনেকগুলো সেটিংস আপনি কমে পাবেন। এই যে
আমি তাহলে ইউজার্স আর পাবো না। আমি এখানে WP অ্যাডমিনে আসলাম, দেখেন আমার টুলস কতগুলো কমে গেছে দেখছেন। একটু কম্প্যারিজনে আসি যে কি কি কম পাচ্ছি আমি। আমি এটাকে একটু ছোট করলাম, ছোট বলতে এত ছোট না, একটু বড় করি। আচ্ছা এখান থেকে একটু ছোট করা যায় কিনা। আচ্ছা নিচে থেকে ছোট করা যায় না। আচ্ছা এটা গেল একজনের। দেখেন এখানে আমি কি কি পাচ্ছি, এখানে আমি অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, সেটিংস, ইউজার্স এগুলো পাচ্ছি। অপরদিকে এই ব্যক্তির দেখেন অ্যাপিয়ারেন্স নাই, প্লাগইনস নাই, অনেক কিছু থেকে সেই ব্যক্তি কি বিতাড়িত না। এই যে দেখেন ড্যাশবোর্ড আছে, পোস্ট আছে, মিডিয়া পেজেস আছে, কমেন্টস আছে, প্রোফাইল আছে। এখান থেকে কিন্তু ইউজার্স প্যানেলে দেখেন আমার অ্যাড ইউজার নিউজের আছে, অ্যাপিয়ারেন্স প্লাগইন নাই, আবার সেটিংস নাই, টুলস আছে। তার মানে এডিটর শুধুমাত্র এডিটিংই করতে পারবে। এডিটিং বলতে গেলে উনি কতটুকু রাইটস, ওই যে ওনার এই যে পোস্ট ক্যাটাগরি যে এডিটিং লেভেল আছে সেটাকে উনি কাজ করতে পারবে। আসেন আরেকটু কমিয়ে দেই। এখন এডিটরের পরে যদি হয় তাহলে আমি এখন আরেকটা দিই, মানে এখন থেকে কমতে থাকবে আর কি। এই যে এখন আমি এডিটরের জায়গায় অথর দিয়ে দিলাম, উনি এখন আরও কিছু সার্ভিস থেকে উনি কি হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন, মানে ওনার অ্যাক্সেস কমে যাবে। এই যে এখন যদি আমি একটু জুম করি, করি, এখন আরও কিছু অপশন কমে আসবে। এই যে ঠিক আছে, এই যে ঠিক তেমনইভাবে আবার এখানে যদি আমি আবার এডিটরের জায়গায়, অথরের জায়গায় যদি আমি এখন কন্ট্রিবিউটর দেই, এখন তো আরও কমে যাবে। এই যে দেখেন এখন পোস্ট মিডিয়া কিছুই থাকবে না, সরি পোস্ট থাকবে, মিডিয়া থাকবে না। আর যদি কি হয় সাবস্ক্রাইবার হয় তাহলে তো কিছুই থাকবে না। এই যে এখন যদি কন্ট্রিবিউটরের জায়গায় যদি আমি এখন সাবস্ক্রাইবার দেই, তার এখন কোনো অ্যাক্সেসই পাবে না সে, কারণ সাবস্ক্রাইবার সে শুধুমাত্র আমার ড্যাশবোর্ডে আসে দেখার জন্যই, আর কিছু না। এই যে কিছুই নেই, সে কয়টা পোস্ট হয়েছে সেগুলো দেখবে, সে তার প্রোফাইল একটু ঘুরাবে ঘাটাবে, এরপরে সে চলে যাবে। তার মানে এই যে ইউজার রোল, এই ইউজার রোলে অনেক কিছুই ম্যাটার করে। এখন আসেন একটু ব্রিফ করি। অ্যাডমিনিস্ট্রেটর সব কিছু করতে পারবে, এডিটর সে শুধুমাত্র পোস্ট ক্যাটাগরি, মানে এই যে পোস্ট মিডিয়া ক্যাটাগরির যা 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 করা লাগবে, এই যে এই চারটা ক্যাটাগরি যা যা করা লাগবে সব করতে পারবে, পোস্ট, পেডিয়া, পেজেস, কমেন্টস। যিনি অথর তিনি শুধুমাত্র পোস্ট মিডিয়া নিয়ে কাজ করতে পারবে, পেজেস কমেন্ট নিয়ে কাজ করতে পারবে না, ঠিক আছে। যিনি কন্ট্রিবিউটর উনি কিন্তু কি করতে পারবে না, শুধুমাত্র উনি পোস্ট আর মিডিয়া কন্ট্রোল করতে পারবে, আর যিনি সাবস্ক্রাইবার তিনি কিছুই পাবে না। তো এই হলো কি পুরো বিষয়টার ব্রিফিং, যে রোলটা কেন ইম্পর্টেন্ট। এখন আরেকটু কনফিউশন বাড়াই আপনাদের, এই রোলটা কিন্তু আবার আমাদের ওই যে ফিচার টেমপ্লেট অনুসারে বাড়তেও পারে কমতেও পারে। বাড়তে পারে কমতে পারে মানে কি, এই যে আমাদের আমরা তো ওয়ার্ডপ্রেসের এখন একবারে ডিফল্ট ফরম্যাটে আছি, আমরা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট কি বাড়াবো কমাবো না, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের আরও অনেক কিছু ইনক্লুড হবে, আউটক্লুড হবে। ওকে, এটা হলো আমাদের ইউজার প্যানেল। তো আশা করি আমরা ইউজার প্যানেল বিষয়টা ক্লিয়ার। এখন আসেন অল ইউজার প্যানেলে গিয়ে আমি বললাম যে ভাই এই ইউজারকে আমার দরকার না, আমি ডিলিট করতে চাই। এই যে সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে বাল্ক অ্যাকশন করতে পারেন, অথবা এই যে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, ডিলিট করে দিলে এই ইউজারটা কনফার্ম করবেন কিনা, হ্যাঁ কনফার্ম ডিলেশন, সে এখন ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আসেন টুলস। টুলসের মধ্যে কি কি আছে? ওকে, সর্বপ্রথম টুলসে বলা হয়েছে ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার। এটা কি জিনিস দেখেন, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার বিষয়টা হলো আমাদের ধরেন ওয়ার্ডপ্রেসে আমার অলরেডি আগে থেকে একটা ওয়েবসাইট ছিল, আছে এখনো, আমি এখন আরেকটা ওয়েবসাইট তৈরি করেছি। এখন ওই ওয়েবসাইটে মোটামুটি আমি 100-এর উপরেও ক্যাটাগরি অ্যাড করেছি।
এখন আপনি বললেন যে ভাই আমি যদি চাই ওই ওয়েবসাইটের 100 ক্যাটাগরি আমার ওয়েবসাইটে ইনক্লুড করতে, এটা তো আমার জন্য অনেক সাফারিং বিষয়, আমি এটাকে সহজতরভাবে কিছু করতে পারি কিনা। এই যে এরকম কাজের জন্য আপনি যদি চান সেটা কিন্তু করতে পারেন। কিভাবে? সেটা হলো ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার। এটার এখানে ক্লিক করলেই আপনার এটার যে একটা কি আছে, একটা প্লাগইন পাওয়া যায়, একটা ফিচার পাওয়া যায়, ওই ফিচারটা আপনি অ্যাড করে নিলেই আপনি সেটা করতে পারবেন। মানে আরেকজনের ক্যাটাগরি কনভার্টিং ট্যাগ ট্যাগ যা আছে সেগুলো আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর আছে ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট করা মানে কি? ইম্পোর্টে গেলাম, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া আছে, ব্লগার, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার, লাইভ জার্নাল, মুভাবল, আরএসএস, টামব্লার, ওয়ার্ডপ্রেস। এই জিনিসগুলো কি একটু বলি। ব্লগার, লাইভ জার্নাল এগুলো কিন্তু কি অনেক পুরনো আমাদের ব্লগ স্পট বা ব্লগার সাইট, ঠিক আছে? শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস একাই ইউজ করতো তা কিন্তু না, মানুষে কিন্তু আরও অনেক ইউজ করতো। এখন আপনি আগে ব্লগার ইউজার ছিলেন, আপনার কাছে মনে হলো ভাইয়া এখন তো আমার একটু ফ্লেক্সিবিলিটি দরকার, আমি এখন ওয়ার্ডপ্রেসে আসতে চাই। এখন আপনি ওয়ার্ডপ্রেসে আসতে গেলে এখন ব্লগারের যদি কোনো রেফারেল আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি ব্লগার থেকে ফ্যাসিলিটিস পেতে পারেন, ঠিক আছে? ঠিক তেমনইভাবে লাইভ জার্নাল, এই যে টাইপ প্যাড, এগুলো আপনি যদি ব্যবহার করতে চান, এগুলো আপনি ইনস্টল করে আপনি ওই জায়গা থেকে কন্টেন্ট ইম্পোর্ট করবেন আর আপনি এখানে এসে এক্সপোর্ট করে দিবেন, সরি ওইখান থেকে এক্সপোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করে দিবেন, আমি উল্টা বলছি আর কি। এরপর আছে এক্সপোর্ট উল্টা, যেমন আপনি চাচ্ছেন ওয়ার্ডপ্রেসের কন্টেন্টগুলো আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে, কিভাবে করবেন সেটার জন্য আপনার এখানে রয়েছে এক্সপোর্ট সিস্টেম, আপনি ওয়ার্ডপ্রেস কন্টেন্টটাকে ট্রান্সফার করে দিতে পারেন। ওকে, এরপর আছে সাইট হেলথ। দেখেন আমি যে একটা ওয়েবসাইট চালাচ্ছি, এই ওয়েবসাইটে কত কিছু আছে, কন্টেন্ট আছে, এটা আছে সেটা আছে, তো আমার সাইটের হেলথটা কি, হেলথ কন্ডিশনটা কি, এটা চেক করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে। তো এই অপশনগুলো আমরা এইগুলো বিস্তারিত আলোচনা করব এখন, যেহেতু এটা একটা HTTP সাইট, মানে আমাদের লোকাল হোস্ট সাইট, এখানে অনেক কিছুই আপনারা রিলেট করতে পারবেন না, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা হয়তো বা বুঝবেন না, এটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালোভাবে আলোচনা করব। পার্সোনাল ডাটা এক্সপোর্ট, পার্সোনাল ডাটা ইরেজ পার্সোনাল ডাটা। ধরেন কোনো ইউজারের পার্সোনাল ডেটাগুলো আপনি কালেক্ট করতে চান, যেমন ধরেন আপনার একজন ইউজার আপনার আন্ডারে কাজ করতো, সে অনেকগুলো পোস্ট করেছে, এটা সেটা করেছে, এখন তার চুক্তি শেষ হয়ে গিয়েছে, এখন তার একটা ধরেন মান্থলি না, সে এই পর্যন্ত কতগুলো কাজ করেছে সেটার একটা আপ টু ডেট নিতে চাচ্ছেন। এখন যদি এরকম চান, কেউ যদি আপডেট নিতে চায়, তাহলে সে কী করবে, সে তার হয়ে একটা রিকোয়েস্ট পাঠাবে, এই যে যেভাবে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই রিকোয়েস্ট পাঠানোর পরে সে কি করবে, ওই রিকোয়েস্ট অনুসারে আপনি দেখবেন, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই তথ্যগুলো তাকে দেওয়া যায়, আপনি তাহলে ওই তথ্যগুলো তাকে দিতে পারেন, যে এই পর্যন্ত তুমি 100টা পোস্ট করেছো বা 15টা পোস্ট করেছো, এই জিনিসগুলা, ঠিক আছে? ইরেজ পার্সোনাল ডাটা মানে কি, এই জিনিসটা আবার একটু ভিন্ন। ইরেজ পার্সোনাল ডাটা এটার মানে হলো, ধরেন আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আছে, ভিজিটর মানে কি, ভিজিটর মানে হলো অডিয়েন্স। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা কি করেন, দৈনন্দিন এসে আপনারা একটু ঘুরে যান, দেখে যান, এইরকমভাবে আপনারা দৈনন্দিন কি করেন, একটু যাতায়াত করেন আপনারা এই ওয়েবসাইটটাতে। এখন কথা হলো, আপনি এই জায়গাটায় ওয়েবসাইটটাতে লগ ইন করতেন, কমেন্ট করতেন, অনেক অ্যাক্টিভিটি আপনার ছিল, কিন্তু হুট করে আপনি কি হয়ে গেলেন, ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। এখন এই যে ইনঅ্যাক্টিভিটির উপর বেসিস করে আপনি যদি আপনার তথ্যগুলো ডিলিট করে দিতে চান, সেই ক্ষেত্রে যদি আপনি চান এই যে এই জিনিসগুলো দিতে চান, পারেন যে ভাই আমার জিনিসগুলো মুছে দেন, আমি আর আপনার সাথে কন্টিনিউ করতে চাই না। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন যেমন সিস্টেমটা না, ভাই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করব, ঠিক আছে, তার আগে আপনি আমার এই জিনিসগুলো ডিলিট করে দেন, বিষয়টা অনেকটা এরকম। এরপর আছে থিম ফাইল এডিটর, প্লাগ ইন ফাইল এডিটর। এই জিনিসগুলো তো আমরা এখনো অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন পার্ট এখনো আলোচনা করি নাই, যখন আমরা আলোচনা করব এই জিনিসটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ারিফাই করে বুঝতে পারবো। যদি আমরা এই দুটো ফাইলে কখনোই আমরা হাত দেই না, কেন হাত দেই না, কারণটা হলো এইগুলো খুবই অ্যাডভান্স ক্যাটাগরির কাজ। এটা যারা করে তারা হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যারা আমরা কাস্টমাইজার, তো ডেভেলপার যারা, তারা এই দুটো পার্ট নিয়ে কাজ করে, বাট আমাদের এত আমার একটা হাত দেওয়ার দরকার নাই। এরপর আছে সেটিংস।
সেটিংসে কি কি আছে দেখেন, জেনারেল সেটিংস থেকে আপনি এখান থেকে ওই যে আমাদের মনে আছে আমরা যে অ্যাডমিন ওই যে লগ ইন প্যানেল মনে আছে কিনা, আমরা ডেটাবেস কানেক্ট করার পরে আমাদেরকে বলেছিল যে কিছু তথ্য দেন আপনার ওয়ার্ডপ্রেস বা আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে কিছু তথ্য আমাদেরকে প্রোভাইড করেন, এরকম কিছু তথ্য আপনি কালেকশন করেছিলেন না, এটা হলো সেই জায়গায়। আপনি যদি এই যে তথ্যগুলো চেঞ্জ করতে চান, আমি ব্লক সেট দিয়েছিলাম, ব্লক সেট না করে অন্য কিছু করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন, ট্যাগ লাইন চেঞ্জ করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ইউআরএল দিতে পারেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। মেম্বারশিপ, মেম্বারশিপ মানে কি, আমার এখানে কিন্তু রেজিস্ট্রেশন সিস্টেম নাই। দেখেন একটা ওয়েবসাইটে ধরেন আপনার লগ ইন প্যানেল আছে যেখানে অডিয়েন্স লগ ইন করবে, তাহলে তো রেজিস্ট্রেশন তো দিতে হবে নাকি, রেজিস্ট্রেশন যদি না দেন তাহলে কি লগ ইন প্যানেল কাজ করবে? কাজ তো করবে না। তাহলে আপনি যদি চান অডিয়েন্স নিজে থেকে এসে রেজিস্টার করুক, তাহলে আপনি এখানে এনিওন ক্যান রেজিস্টার দিয়ে দিবেন, এবং রেজিস্ট্রেশন যারা করবে তাদের রোলটা কি হবে, আপনি এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন তাহলে সে অ্যাডমিন হয়ে যাবে, ডিরেক্টলি অ্যাডমিন। আবার যদি বলেন যে সে সাবস্ক্রাইবার হিসেবে কাজ করবে তাহলে সে সাবস্ক্রাইবার হিসেবে কাজ করবে, তার মানে এখানে আপনি যেটা দেবেন সেটাই কিন্তু ওয়ার্ক করবে। ঠিক আছে, এরপর আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি, তো এটা আমাদের জন্য যেটা ভালো সেটা দিয়ে দিবেন। যেমন আপনি যদি এখানেও সাইট ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করে দেন তাহলে আপনি ওই সাইট ল্যাঙ্গুয়েজ অনুসারে কাজ করবে। এরপর আছে টাইম জোন। টাইম জোনটা কী জিনিস, মানে হলো সে এই ওয়েবসাইটটা কোন টাইম জোনকে ফলো করবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, দেখেন একটা ওয়েবসাইটের টাইম জোন কিন্তু সেট আপ করা হয়, সেই টাইম জোনের মাধ্যমে শিডিউলিং, স্ক্যাজুয়াল এই জিনিসগুলো কিন্তু কাজ করে, কত তারিখে বা কয়টার সময় পোস্ট হয়েছে। এই যে দেখেন ব্লগ সেটে আমি একটু গেলাম, এরপর আমি একটা ব্লগ পড়লাম, স্যাম্পল পেজে গেলাম, এখানে কিন্তু আমি ব্লগগুলো দেখতে পাবো। সরি এখানে না, আমি আবার ব্লগ সেটে গেলাম, একটু নিচেই যাই, এই যে আমি যখন এখানে ক্লিক করলাম তখন এখানে দেখেন এটা ফেব্রুয়ারি 7 তারিখ দিয়েছে, তো ফেব্রুয়ারি 7 তারিখ আমাদের এখানেও, বাট এখানে যদি আপনি দেখেন টাইমটা দেখেন, এই যে আমি এখানে পোস্টের এই যে অল পোস্ট দেখি কয়টা বাজে পোস্টটা হয়েছে, দেখেন 7/2/2024 2:56 PM। আমরা কি 2:56 PM মানে হলো দুপুর 3টা বাজে, আমরা কি দুপুর 3টা বাজে পোস্ট করেছি? না, আমরা পোস্ট করেছি কখন? আমরা পোস্ট করেছি হয়তো বা বেশি থেকে বেশি 8টা বা 9টায়, সরি বেশি থেকে বেশি 8:30 থেকে 9টার মধ্যে নাকি। তো এই যে এই সময়ের গ্যাপটা কেন হইলো, কারণটা হইলো এই যে আমাদের সেটিংসে, এই জেনারেল সেটিংসে আমাদের টাইম জোনটা চেঞ্জ বা প্রবলেম, তো আপনাদের অবশ্যই টাইম জোনটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি আপনি কি হন, যদি আপনি আপনার ওই যে বলেন যে ভাই আমার এই ওয়েবসাইটটা আসলে অডিয়েন্সটা হলো অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স হলো আমার কোথাকার, ইউএস এর, তাহলে আপনি ইউএস এর টাইম জোন দিবেন। যদি আপনি বলেন যে না ভাই আমার অডিয়েন্স তো বাংলাদেশি, তাহলে কি হবে, বাংলাদেশি টাইম জোন দিবেন। বাংলাদেশি টাইম জোন আমাদের কত, +6 ইউটিসি +6, এটা হলো আমাদের বাংলাদেশি টাইম জোন। এরপরে ডেট ফরম্যাট কি হবে, টাইম ফরম্যাট কি হবে, এই জিনিসগুলো এখানে বলা আছে। আমাদের উইক কবে থেকে শুরু হয়, আমাদের সরকারি দিন শুরু হয় রবিবার থেকে, আমরা সেটা সেভ করে এই যে সেগুলো চেঞ্জ করে সেভ করে দেব। তাহলে এই যে আমার ওয়েবসাইটটা এখন আমার ক্যাটাগরির হয়েছে। এখন যদি আপনি একটু পোস্ট থেকে অল পোস্ট একটু ওপেন করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে, তাহলে দেখতে পাবেন যে আপনার পোস্টগুলো তো আর এখন চেঞ্জ হবে না, কারণ ওগুলো তো আর কিছু করার নাই। বাট এখন থেকে যদি নিউ পোস্ট করেন সেগুলো কি হয়ে যাবে, আপনার এখন রানিং আপ টু ডেট টাইম অনুযায়ী হবে। ঠিক আছে, ওকে। এরপর আসেন এই যে এখানে আছে সেটিংসের মধ্যে আর কি কি আছে, এই যে জেনারেল সেটিংস শেষ হলো, রাইটিং সেটিংস। এই রাইটিং সেটিংসটা হলো কাদের জন্য, আমরা যারা ব্লগ পোস্ট লিখবে তাদের জন্য। ঠিক আছে, এখন ব্লগ পোস্ট যদি কারা লেখে, ধরেন আমি একজন কন্টেন্ট রাইটার ব্যক্তিকে হায়ার করলাম, তো ওই ব্যক্তি যদি এই ব্যক্তি তো আমার ওয়েবসাইটে রাইটিং করবে নাকি, তো এই রাইটিং করার ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আনক্যাটাগরাইজ একটা সিস্টেমকে সে সিলেক্ট করে রেখেছে। আনক্যাটাগরাইজ মানে কি, যদি কোনো পোস্টের মধ্যে ক্যাটাগরি সিলেক্টেড না হয় সেটাকে আনক্যাটাগরাইজ ক্যাটাগরিতে চলে যায়। তো আপনি যদি চান আনক্যাটাগরাইজে অ্যাক্টিভ করতে তাহলে আনক্যাটাগরাইজ, আর যদি মনে হয় না ক্যাটাগরাইজ থাকুক তাহলে আপনি ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। পোস্ট ফরম্যাট
দেখেন একটা পোস্ট কেমন হতে পারে, দেখেন একটা অডিও ক্লিপ আপনি কোথাও সাবমিট করেছেন, এটাও একটা পোস্ট হয়েছে। ফেসবুকে কি আপনি অডিও ক্লিপ দেন, ভিডিও ক্লিপ দেন, আপনি গুগল ম্যাপ লোকেশন শেয়ার করেন, সবগুলোই তো এক একটা পোস্ট। তো এটাকে বলা হয় পোস্টের টাইপ। এখানে যদি আমি চেক করি, এখানে স্ট্যান্ডার্ডের পাশাপাশি অ্যাসাইড, চ্যাট, গ্যালারি অনেকগুলো আছে। তার মানে অডিওর বেলা হলে অডিও, ইমেজের বেলা হলে ইমেজ, কিন্তু স্ট্যান্ডার্ড মানে হলো অল ইন ওয়ান। মানে হলো এই স্ট্যান্ডার্ড এটা হলো যে কন্টেন্ট একটা স্বাভাবিকতরভাবে যেরকম হয় সেরকমই হবে। আমি অডিও ফোকাস, ভিডিও ফোকাস কোনো কন্টেন্ট লিখি না, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড আছে, অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এই জিনিসটা যেটা আছে পোস্ট ভায়া ইমেল, এই জিনিসটা আমি নিজেও কখনো ব্যবহার করি নাই, এবং এটা আমি পর্যন্ত কোনো ক্লায়েন্টকেও ব্যবহার করতে দেখি নাই। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি পোস্ট ভায়া ইমেল? এই জিনিসটা হলো আমাদের এই যে একটা পোস্ট করতে হলে কি করা লাগে, লগ ইন করতে হয়, আরও কত কাহিনী করে পোস্ট করতে হয় না? ইমেলের মাধ্যমেও চাইলে আপনি কিন্তু পোস্ট করতে পারেন। আপনি একটা ইমেল নেবেন, ইমেলের অ্যাক্সেস নেবেন, এরপর আপনি কি করতে পারবেন, এই যে এখানে পোস্ট করতে পারবেন। তো সেই পোস্টগুলো কোথায় যাবে এই জিনিসগুলো তারা এখানে অলরেডি আপডেট করে রাখছে, বাট এটা তেমন একটা ইউজফুল না। আমি জিমেলে গেলাম, জিমেলে যেভাবে আমি কাউকে মেল পাঠাই ঠিক তেমনইভাবে রেসপন্স করে আর কি, বাট এটা আমাদের দরকার নেই। যা কিছু চেঞ্জ হয়েছে সব কিছু করে সেভ করে দিলাম। রিডিং, রিডিং মানে কি, এই যে যারা পাঠক আমার ওয়েবসাইটে রিডিং করতে আসবে, এটা হলো তাদের সেটিংস। তারা আমার ওয়েবসাইটে কিভাবে প্রেজেন্ট হিসেবে পাবে। দেখেন আমার হোম পেজ পোস্ট পেজে চলে যাচ্ছে। পোস্ট পেজ কাকে বলে? দেখেন আমি যখন একটা ওয়েবসাইট ভিজিট করি আমাদের ওয়েবসাইটটায়, তখন দেখেন তো আপনি কোন ওয়েবসাইটে আসেন, একটা হোম পেজে আসেন, রাইট? এই যে দেখেন হোম পেজ, এবং নিচে গেলে আমাদের পোস্ট পেজের একটা সেকশন আপনি পেয়ে যাচ্ছেন। এখন এখানে যে বিষয়টা, এই যে এখানে যদি বলেন যে ভাই এখানে তো এই পেজটা পোস্ট করতেছে, আমি অন্য কোনো পেজ শো করাবো, তার জন্য স্ট্যাটিক পেজ হয়ে যাবে। এই যে হোম পেজ আপনি সিলেক্ট করে দিবেন, আর এখানে আপনি পোস্ট পেজ সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। এখন দেখবেন যে সে আপনার হোম পেজকে টেস্ট দেখাচ্ছে। এই যে আমি এখন রিলোড করলাম, সে দেখবেন যে আমার হোম পেজটা কোনটা, টেস্ট, দেখতে পেয়েছেন? তো তার মানে এখানে আপনি চাইলে মডিফিকেশন করতে পারেন। ব্লক পেজ শো অ্যাটমোস্ট 10, এই যে এখানে দেখেন আমাদের এখানে পোস্ট এখন দুইটাই দেখাচ্ছে। ও আমরা আপডেট সেভ করিনি, সরি। এই যে এখানে কয়টা পোস্ট আছে, দুটো পোস্ট। এখন আমার ওয়েবসাইটে পোস্ট হবে 100-200, এখন সে কি একসাথে 100-200 দেখাবে না, সে গুছিয়ে মানে 10টা দেখাবে। এই যে কয়টা পোস্ট সে দেখাবে সেই এখানে বলতেছে, 10টা, 20টা, 30টা, কয়টা। তাই বলে যে ভাই 10টা ইনাফ, 10টা হলে 10টা লিখে দেন, 20টা হলে 20টা দিবেন, 30 হলে 30টা দিবেন। স্যার আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, নেটওয়ার্ক সমস্যা করতেছেন, এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, এতক্ষণে কত যে সমস্যা হয়ে যেত। ওকে, এরপর আছে আমাদের সিন্ডিকেশন ফিডস। সিন্ডিকেশন ফিডস কাকে বলে? এটা সাধারণত আমাদের কাজের সাথে কোনোটা মিল নাই, এটা হলো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির একটা কাজ। ডিজিটাল মার্কেটিংয়ে অনেক সময় আমাদের ওয়েবসাইটের ব্যাক কিছু কোডিং চেক করে। যেমন আমি একটা ওয়েবসাইট নেই, যেমন আচ্ছা আমাদের ওয়েবসাইটটাই দেখি, এই যে এই কোডটাকে আমি কপি করলাম, এটা আমাদের ইউআরএল। আপনি জাস্ট এখানে FEEDS যদি ফিডস লিখে সার্চ করেন, এই যে দেখেন শুধু ফিড লিখে সার্চ করলাম, সে আমার ওয়েবসাইট থেকে বিহাইন্ড দ্য সিন কিছু কোডিং ইনফরমেশন দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল কিছু কন্টেন্ট। তো এই সিন্ডিকেশন ফিডগুলো সাধারণত আমাদের কি হয় না, তেমন একটা ইম্পর্টেন্ট না, আমাদের কাজ জন্য তো দরকার নেই। এই যে সিন্ডিকেটেড ফিডের ক্যাটাগরি অনুযায়ী কি কি দেখাবে এই জিনিসগুলো দেখাচ্ছে। এই দুটো ফিচার আমাদের তেমন একটা নিজেদের কাজের জন্য ইম্পর্টেন্ট না। এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমাদের ওয়েবসাইটটা আমরা গুগল থেকে লুকিয়ে রাখার জন্য ডিসকারেজ করে দিয়েছিলাম, এখন তো ওয়েবসাইট রেডি, এখন তো গুগল আমাকে গুগলের কাছে চ্যাটবট আমি পাঠাইতে পারি। তাহলে কি করব, জাস্ট খালি এই যে এখানে ডিসকারেজের জায়গায় ইনকারেজ করে দিয়ে দেবো। ঠিক আছে, চেঞ্জ করেছি,
এরপরে সেভ করে দেব। এবার আসেন ডিসকাশন প্যানেল। ডিসকাশন প্যানেলটা কি? ডিসকাশন প্যানেলটা হলো এই যে আমার ওয়েবসাইটে কে কমেন্ট করতে পারবে, কে কমেন্ট করতে পারবে না, এই জিনিসগুলা। এই যে পোস্ট সেটিংস, কমেন্ট সেটিংস, ঠিক আছে? কমেন্ট করার জন্য অডিয়েন্সকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আমি অডিয়েন্সকে কি করতে দেব না, কমেন্ট করতে দেব না। ইমেল মি, কেউ যদি আমাকে পোস্ট, আমার এখানে কমেন্ট করে, সাথে সাথে যেন কি হয়, আমাকে ইমেল করে জানায় এই ব্যক্তি পোস্ট করেছে, কমেন্ট করেছে, ঠিক আছে? এরপরে কমেন্ট অ্যাপিয়ারেন্স, এই যে এগুলো সব বলে দিচ্ছে। দেখেন এখন কমেন্ট করলে সাথে সাথে ঢুকে যাচ্ছে। এখন আমি তো বলবো না, এটা কেন হবে? আমি কমেন্ট অ্যাপ্রুভ করব, দেন গিয়ে কমেন্ট পড়বে, যদি এরকম হয় সেটা আপনি করতে পারেন। কমেন্ট মডারেশন ডিসঅ্যালাউড। দেখেন আপনি এখন ফেসবুকে সুসাইড ওয়ার্ড লিখতে পারেন না, আপনি ব্লাড ওয়ার্ড লিখতে পারেন না, তাই না? এগুলো কেন লিখতে পারেন না? কারণ এই ওয়ার্ডগুলো আমাদের কিসে ইয়া করা আছে, ওই যে ফেসবুকে কোনো কোনো জায়গায় বলা আছে যে এই ওয়ার্ডগুলো যে ইউজ করবে অ্যালগোরিদম সে এটা চেক করে সে ব্যান করে দিবে। এই যে কমেন্ট মডারেশনে রাখা, ডিসঅ্যালাউ করা। এখন আমি যদি বলি যে ভাই আমার ইয়াতে কেউ যদি রোজ লিখে তাহলে আমি তাকে কমেন্ট মডারেশনে পাঠিয়ে দেব, এই কমেন্ট পাবলিশ হবে না। এই যে রোজ লিখে দিলাম, কমা দিলাম, আরেকটা দিব, এবার দিলাম আমি কি রোজের পরে সানফ্লাওয়ার, এগুলো কেউ ইউজ করতে পারবে না, অ্যাড করে দিলাম। ডিসঅ্যালাউড, ধরেন আরও ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করলো, যেমন আমি বললাম যে ব্লাড, এটা কি অনেক ক্রিটিক্যাল ওয়ার্ড না? যদি এখন এগুলো মানে তাদের কন্টেন্টের মধ্যে যদি ব্লাড রিলেটেড কোনো কন্টেন্ট দেখে, সাথে সাথে আমি তাকে ডিসঅ্যালাউ করে দেব। ইভেন সে শুধুমাত্র এটা না, আমি তার আইপি অ্যাড্রেস, ব্রাউজার কি করতে পারবো, চেকিং করতে পারবো। ওকে, তো তার মানে মোটামুটি আমরা কি তার অনেকগুলো তথ্য কিন্তু কালেক্ট করতে পারবো। এবং এই যে অ্যাভাটার, অ্যাভাটার বিষয়টা হলো যারা কাজ ইয়া করবে, পোস্ট করবে, তাদের তো একটা অ্যাভাটার দেওয়া দরকার। এই যে এখানে তারা অ্যাভাটার পোস্ট দিয়ে রাখতেছে যে কেমন দরকার। যেমন দেখেন এখানে অনেকে পোস্ট করছে না, আমি এখান থেকে ফিডটা কেটে দিই, অনেকে তো কমেন্ট করছে আমাদের এখানে। এই যে কমেন্টে যাই, এই যে দেখেন এই যে এটার ছবিটা কি, একটা পার্সনের ছবি দেওয়া। আমি চাচ্ছি এখানে কিছু ভিজুয়াল দিব, এই যে এগুলো দিতে পারেন, সেভ চেঞ্জ করে দেন, কাজ হয়ে যাবে। এরপর আছে মিডিয়া। মিডিয়া কি জিনিস? এই যে মিডিয়া জিনিসটা হলো থাম্বনেল, মিডিয়াম, লার্জ। এখন দেখেন এখানেও কিন্তু একটা মিডিয়া গেল, এখানেও একটা মিডিয়া আছে, তো এই দুজনের মধ্যে পার্থক্যটা কি? দেখেন এখানে আমি একটা সুন্দরভাবে একটা ইয়া দিই। ওয়ার্ডপ্রেসে যেহেতু এত সুন্দর একটা ফিচার, ওয়ার্ডপ্রেস সবাই ব্যবহার করতেছিল, বাট এখানে একটা প্রবলেম দেখা দেয়। ওয়ার্ডপ্রেসে ইমেজের সাইজগুলো যদি কেউ বড় প্রোভাইড করে তাহলে তার সাইটটা কি হয়ে যায়, স্লো হয়ে যায়, যেটা স্বাভাবিক, কারণ ইমেজ লোডিং হইতে একটু সময় লাগে। এই যে ইমেজ লোড হইতে সময় লাগে, তার কারণে আমার ওয়েবসাইটটা স্লো যে করে দিয়েছে, এই কারণে ওয়ার্ডপ্রেস নতুন একটা ইনিশিয়েটিভ নেয়। কি সেটা? সেটা হলো এই যে প্রতিটা ইমেজকে সে 3 ধাপে ডিভাইড করে, থাম্বনেল, মিডিয়াম, লার্জ। প্রতিটারই যেখানে তারা উইথ বলে দিয়েছে পিক্সেল ফরম্যাটে। এটার কাজটা হলো দেখেন এই যে আপনি যে প্রথম আলোতে যান, আমি প্রথম আলোতে গেলাম, এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা আমি একটু ওপেন ইমেজে নিউ ট্যাপ করলাম, দেখেন কত ছোট ইমেজ না? অপরদিকে যদি আমি এই জায়গাটা ক্লিক করি, এখন যদি আমি এখন এই ছবিটা ক্লিক করি, দেখেন তো এই ছবিটা কত হাই কোয়ালিটি না? এই যে অ্যাটলিস্ট দুই ইমেজ থেকে পার্থক্য দেখতে পাচ্ছেন। এটা কেন হচ্ছে? কারণটা হলো এই ইমেজের এই যে এই ফিচারের কারণে। তার মানে আমার ইমেজকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোয়ালিটির সাথে শো করানো, যাতে আমার ইমেজের ওয়েবসাইটের লোডিং টাইমটা স্টেবল থাকে, বেশি না হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি ওয়ার্ডপ্রেস বিহাইন্ড দ্য সিন আপনার জন্য কত কিছু করে রাখছে। মানে বিষয়টা হলো যে আপনার রান্না বান্না করা লাগবে না, আপনি আসবেন, বসবেন, খাবেন, চলে যাবেন, হাতও ধোয়া লাগবে না, খালি একটু চা পাবেন কষ্ট করে।
ওকে, এই হলো ওয়ার্ডপ্রেস। ওকে, এরপর হলো পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক বিষয়টা কি? পার্মালিঙ্ক বিষয়টা হলো আপনি যে যখন কোনো পোস্ট করেন, দেখেন তো এখানে আমি পোস্ট করেছি অভিনেতা অমুক মারা গিয়েছেন, ওই পোস্টের ইউআরএলটা কিরকম তৈরি হয়েছে, ডেট দিছে আগে, এরপরে টাইটেল দিছে, দেখতে কোনো তো অড লাগতেছে, ডেট তো দেওয়াটা দরকার নাই, আমি চাইছি কেউ ডেটটা না দিক। এই যেখানে দেখেন সে ডেট দেওয়ার জন্যই সে বলে রাখছে, আমি এখন ডেট না দিতে চাইলে যে শুধু পোস্ট নেম অ্যাড করে রাখলাম, এরপরে সেভ করলাম। এই যে যখন আমি এটা করলাম তখন দেখেন আমার এই পোস্টটা এখন আর পাবেন না। আমি এখন এই যে রিসার্চ করলাম, বলতেছে পেজ নট ফাউন্ড। আমি যদি এখন আবার ব্যাকে যাই, ধরেন আমি এখন আবার এই যে একেবারে ব্যাকে গেলাম, আবার যদি আমি এখন নতুন করে পোস্টটা ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে আমার ইউআরএলটাকে সে চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখেন এখন কি তারিখ আছে ইউআরএল এ। তার মানে ইউআরএলটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা হবে সেই জিনিসটা কন্ট্রোল করতে থেকে করা হয়, আমাদের পার্মালিঙ্ক থেকে করা হয়। আশা করি আমরা এই জিনিসটাও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। ওকে, এরপর আমাদের এই ওই ওয়ার্ডপ্রেস সাইটের লাস্ট ফর্ম যেটা, সেটা হলো প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির মধ্যে কি কি আছে? প্রাইভেসি পলিসির মধ্যে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি, যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ আপনি বানান, সেই জিনিসগুলো এখানে তারা দিয়ে রেখেছে, যদি আপনার হয় আপনি অ্যাড করে দিবেন। যে এখানে বলেছে ভাই আপনার প্রাইভেসি পলিসি পেজ থাকলে আপনি এখান থেকে অ্যাড করে দেন, আদারওয়াইজ তারা একটা ডিফল্ট প্রাইভেসি পলিসি পেজ ফলো করে, সেটাই তারা এখানে দেখাচ্ছে। ওকে, তো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের জাস্ট একটা ওভারভিউ। একটা ওয়ার্ডপ্রেসের ওভারভিউ দিতে দিতেই প্রায় ক্লাস শেষ। তারপর আমি চেষ্টা করছি একটা মিনিমাল, যতটুকু ওভারভিউ না নিলে আপনার বুঝতে অসুবিধা হয় ততটুকু একটা ওভারভিউ দেওয়ার। আজকের ক্লাসের হোমওয়ার্কটা হলো, আজকের ক্লাসে যে হোমওয়ার্কটা হবে সেটা হলো যে আপনাদের এই যে আমি যে ওভারভিউ দিলাম সেগুলো একটু ফিজিক্যাল, মানে নিজ চোখে ঘাটাঘাটি করা। আমি তো দিলাম আমার মতো, আমি দিয়ে গেলাম, নিজ চোখে একটু ঘাটাঘাটি করবেন। এরপরে ঘাটাঘাটি করার পরে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো, আমরা যে পোস্ট করেছি না, এরকম 10-এর অধিক পোস্ট আপনারা আপনাদের এই লোকালহোস্ট পেজে করবেন। করেছেন? যদি করেন, এরপরে এই পোস্টের এই যে একটা স্ক্রিনশট তুলে গ্রুপে সাবমিট করবেন। কোন কোন স্ক্রিনশট? এই যে এই জায়গার স্ক্রিনশটটা তুলে গ্রুপে পোস্ট করবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ওকে, পারবো। আচ্ছা আমার কন্টাক্ট ইনফরমেশনটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নিয়ে নেন। ঠিক আছে, অতীব জরুরি বা ইমার্জেন্সি লেনদেন হলে আপনি এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি, এবার আপনার অ্যাটেন্ডেন্স শিট নেন। আর যাদের যাদের কোশ্চেন আছে একটু, হ্যাঁ যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। অ্যাটেন্ডেন্সে না গিয়ে আমি কোথায় যাচ্ছি? ওকে, অ্যাড্রেস দিতে থাকেন, ততক্ষণ কোশ্চেন আনসার নেই। হ্যাঁ লিখুন স্যার, বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম, সেটা হচ্ছে প্রথম 29 তারিখের যে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা, সেই ক্লাসটিতে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমার হচ্ছে এই যে গ্রুপটা যেটা রয়েছে, গ্রুপে আমাকে অ্যাড করা হয়নি, যার কারণে হচ্ছে আমি বিগত ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। তো স্যার কাইন্ডলি একটু আমাকে ইনফরমেশন দিবেন যে আজকে নিয়ে আমাদের মূলত কততম ক্লাস এটা?
আচ্ছা, আজকে নিয়ে সব মিলিয়ে আমাদের 4টা ক্লাস হয়েছে। 4টার মধ্যে 3টা ক্লাস আচ্ছা। আমি নিয়েছি, যেটার রেকর্ড আপনারা জি গ্রুপে অলরেডি 2টো পেয়ে গেছেন, আরেকটা অলরেডি আজকের ক্লাস যেটা, সেটা তো আমি ক্লাস শেষে আপডেট করব। আরেকটা ক্লাস যেটা প্রবলেম সলভিং ছিল সেটা রেকর্ড হয় নাই, সেটা হয়তো বা তেমন একটা আপনি পাবেনও না, মনে হয় পাওয়া যাবে না। বাট ওটা শুধুমাত্র প্রবলেম সলভিং ছিল, তো সেক্ষেত্রে রেকর্ডিং হয় নাই। জি স্যার, তাহলে হচ্ছে আজকেরটা সহ হচ্ছে টোটাল 3টা ক্লাসের রেকর্ডিং গ্রুপে দেওয়া হবে, তাই না? হ্যাঁ দেওয়া হবে, অলরেডি 2টো দেওয়া হয়ে গেছে। জি স্যার, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং গুলা দুইটা, প্রথম ক্লাসটা তো করেছি, তার মানে সেকেন্ড ক্লাসটা আমার মিসিং হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি এখন পর্যন্ত মেবি একটা মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে যতটুকু জানতে পারলাম, আমি সেই গ্রুপটাতে এখন পর্যন্ত অ্যাড নেই। অ্যাড নেই, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে একটু মেসেঞ্জারে নক করে আপনার ব্যাচ নাম্বার উল্লেখ করে জি বলবেন যে ভাইয়া আমি আমার ব্যাচ নাম্বার এত, মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারিনি, জাস্ট এতটুকু লিখে আমাকে একটু মেসেজ করেন। জি জি জি, ওকে, থ্যাংক ইউ। আর ওই ভিডিওর যে ভিডিওগুলার কি রেকর্ড যেটা, ওইটা কি কোথায় পাওয়া যাবে? ফিচারে কি দেওয়া আছে? হ্যাঁ, ফিচারে আপডেট করা আছে, অথবা আপনি আমার পার্সোনাল প্রোফাইলে গিয়েও দেখতে পারেন। আর তেমন তো ব্লগ পোস্ট আচ্ছা, হয়ও নাই আমাদের গ্রুপে, আপনি নর্মালি পোস্টের চেক করলেও আপনি পেয়ে যাবেন, হিস্ট্রি চেক করলেও পেয়ে যাবেন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তানজিরা খানম। হ্যালো। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আমরা আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাটেন্ডেন্স লিস্টে তো আমার নামটা নাই। আমি আজকে জয়েন করছি, গত ক্লাসটাতে আমি জয়েন করছি, ফার্স্ট দুইটা ক্লাসে আপনার জয়েন করতে পারিনি। অ্যাটেন্ডেন্স লিস্টে আমার নাম নাই। আচ্ছা, এটা আমি চেক কাজী করতে শামসুল হবে। আলম। এক কাজ করেন, এই যে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই যে 75-এর পরের ফিল্ডগুলোতে এখানে অ্যাড করে দেন, এই যে এই জায়গাগুলোতে। ওই যে ড্রপ ডাউনের সেটা আমি এই যে এই জায়গাটা দিয়ে দেন, এই জায়গাগুলোতে দিয়ে দেন, একটু শীটের নিচে এসে এই জায়গাটা দিয়ে দেন। ওকে, তানজিরা খানম স্যার। আচ্ছা, জাকিবউদ্দিন খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। স্যার আমি একটু মিডিয়া ফাইল নিয়ে কথা বলছিলাম, আমি তো এটা স্কিপ করে গেছি স্যার। আচ্ছা, ওইখানে স্যার আপনি 1 জিবি দেখালেন, এটা কি সিঙ্গেল ফাইলের জন্য না টোটাল ওয়েবসাইটের সব ফাইলের জন্য? সিঙ্গেল একটু ফাইলের শুধু জন্য, জানার জন্য সিঙ্গেল ফাইলের জন্য। স্যার। আর এইটা স্যার এত বড় ফাইল কখন ইউজ হয় স্যার? এটা বড় ফাইল যদি আপনি এফটিপি সার্ভারের মতো ওয়েবসাইট চালান তখন, ঠিক আছে, আদারওয়াইজ তেমন একটা প্রয়োজন পড়ে না। মানে স্যার ওই যে ভিডিও টিডিওর জন্য ফাইল যেটা করা হয় হ্যাঁ ওইটা হ্যাঁ, স্যার? এটা তো আমি বললাম যে আপনি ম্যাক্সিমাম নিতে পারেন 1 টেরাবাইট নেন, প্রবলেম নাই তো, বাট আপনি 1 জিবি রাখলেন বা 500 MB রাখলেন, আপনার যদি কোনো ফাইল আপলোড করার প্রয়োজন পড়ে সেটা আপনি করে ফেললেন। আর স্যার এমনি স্যার সাইডে মানে এই ধরনের কোনো লিমিটেশন আছে যে এর বেশি করা যাবে না একটা ওয়েবসাইটে না ফাইল? না, লিমিটেশন তো অলরেডি বললাম 2 MB 40 MB দেওয়া থাকে, আপনি লিমিটেশন বাড়ায় নেন, আচ্ছা স্যার, এটা ওকে আপনার স্যার, টাইম, ধন্যবাদ আপনার স্যার। যত লাগে। হ্যাঁ, জি স্যার। শাহজাহান। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কোথায় পাবো? এটা তো পাই না খুঁজি। এই যে চ্যাট বক্সে আমি লিংক দিয়েছি, লিংকে নাই। এখন চ্যাট বক্সে এই যে আমি আবার লিংকটা দিচ্ছি, একটু চেক করেন, এই যে আপনার ওখানে পপ আপ উঠেছে, আমি একটা মেসেজ করেছি, এই যে হাসনাত তালুকদার স্যারও দিয়েছে, একটু চেক করেন তো। ওই শিটটাতে লিংকে ক্লিক করলে আপনি নাম খুঁজে পাবেন। হ্যাঁ, রুজিন আক্তার ইতি। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। ও হ্যাঁ, বলেন। স্যার ওই যে এর আগে ডাউনলোডারটা ছিল না স্যার, ওই ডাউনলোডটা আমি পারিনি করতে। ডাউনলোড, ডাউনলোডটা আমি বলি, যদি আপনার ফাইলগুলো ডাউনলোড হয়ে যায় ডাউনলোডের দরকার নাই তো, শুধু শুধু যদি আপনার ফাইল আর 300-400 স্যার যে MB ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে খুব সহজে, তাহলে ওই ডাউনলোডার আর এগুলোর দরকার নাই। যদি ডাউনলোড না হয়, মাঝপথে ক্যান্সেল হচ্ছে বারবার, ওইটার জন্য আপনার দরকার আছে, তখন আপনি ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, যে কাজগুলো দেখালেন এগুলো যদি করতে যায় এই ওয়ার্ডপ্রেস এটা এলোমেলো হয়ে যায়, সমস্যা হয়ে যায়। সেটারও অল্টারনেটিভ আছে, প্যারা নেই। আমি
আমি আগে এই টপিকটা শেষ করি, দেন আমি আপনাদেরকে এইটাও দেখাবো যে এই জিনিসগুলো যদি উলটপালট হয়ে যায় কিভাবে কন্ট্রোল করবেন। স্যার ওকে, এখন প্র্যাকটিসিং পারপাসে যদি প্রবলেম হয় আপনি আরেকটা ফাইল বানান, কারণ এখন তো আপনারা প্র্যাকটিস করবেন। একটা প্রজেক্ট বানালে কিন্তু আপনারা স্যাটিসফাই হবেন না। 5টা 6টা প্রজেক্ট আপনারা ইনস্টলেশনই করেন, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই জিনিসগুলো ইনস্ট্যান্ট ক্লিয়ার হওয়ার মতো কোনো টপিক না, ঠিক আছে? আমি দুইটা অবশ্য ইনস্টল করছি। এরকম 3-4টা করে রাখেন যেন প্র্যাকটিসটা হয়। আলাদা 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 জিমেইল দিয়ে আলাদা করে করব না, ওখানে করব। করেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। ওকে, হ্যাঁ তানজিরা খানম স্যার। স্যার আমি ওই স্ক্রিন রেকর্ডটা চাচ্ছি। স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি, আপনারা যে আপলোড দেন আমি ওখান থেকে দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে ডাউনলোড করে ফাইলগুলো ডাউনলোড করে দেখতে চাচ্ছেন, তাই তো? এক কাজ করবেন, ওই যে জি জি ফেসবুক আছেন, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, আপনার যে ফেসবুক গ্রুপটা আছে, আপনি যে গ্রুপ থেকে আপনি ইয়াগুলো পান সেই গ্রুপটাতে একটু ভিজিট করেন। জি স্যার। এই যে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এই লিংকে আমার করা যতগুলো পোস্ট পাবেন এমডি আব্দুল্লাহ নামে, ওই পোস্টগুলোতে দেখবেন যে ক্লাস লিংক নামে একটা ফোল্ডার দেওয়া আছে বা একটা লিংক দেওয়া আছে। ওই লিংকগুলো জাস্ট খালি ক্লিক করে ডাউনলোড করে নেবেন, খুব সহজ। জি স্যার। এই যে এখান থেকে এই যে ফিচার পোস্টে এই যে ক্লাস 2 আছে, ক্লিক করেন, ওপেন করেন, এরপরে জাস্ট খালি আপনি আপনার ইয়াটা করেন। এই যে জাস্ট খালি এই যে এই লিংকটাতে ক্লিক করেন, অথবা এই যে এখানে ক্লিক করলেই এই যে ড্রাইভে ওপেন হবে। এই যে জাস্ট খালি এই যে এই যে ভিডিও পাবেন, এই 3 ডটে ক্লিক করে এই যে এরপরে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে স্যার, চেক করে দেখেন, না পারলে বলেন। হ্যাঁ রোজিনা স্যার। জি স্যার। রোজিনা স্যার কোনো কোশ্চেন আছে? ওকে, সুমন খান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওয়ার্ডপ্রেস এবং এক্সাম্প অ্যাপটা ইনস্টল করতে পারিনি। দ্বিতীয় ক্লাস ভিডিও তো দেওয়া হয় না, যার কারণে দেখে করতে পারিনি। আচ্ছা, দ্বিতীয় ক্লাস কিন্তু আমি পরে আপডেট করে দিছি। আপনারা তো মেসেঞ্জার গ্রুপে হয়তো বা মেনশন করেন না, অনেকে মেনশন করেছেন, আমি দেখিয়ে দিয়েছি। এই যে এখন দেখেন ভিডিও কিন্তু এখন আপডেটেড ভিডিও, এটা আপনাদেরই। ওটা আগের ফাইল হয়তো বা অন্য কারো ছিল, অন্য কোনো ব্যাচের ছিল। হ্যাঁ ওই ফাইবার অ্যাকাউন্টের একটা ভিডিও ছিল, এই যে এখন আপডেট করে দিছি। দ্বিতীয় ক্লাসের ভিডিওটা কি এখানে লিংক কি দেওয়া যাবে এখানে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আমাদের ওকে ওকে আমি দিয়ে দিচ্ছি, প্যারা নেই। এই যে 2 নম্বর ক্লাসের লিংক। ওকে দেখেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার প্র্যাকটিস করে ইনশাআল্লাহ এটা প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে। কাজী শামসুল আলম। আমি ওই যে মেসেঞ্জার গ্রুপে আমিও অ্যাড হই নাই, আমি অ্যাড করা হয়নি, আমি তো আজকে জয়েন করলাম। ওকে ওকে, তাহলে ওই যে ব্যাচের ওই যে মেসেঞ্জারে আমাকে তো পার্সোনালি মেসেজ করতেছেন। হ্যাঁ মেসেঞ্জারে এটাও বলেন যে স্যার মেসেঞ্জার গ্রুপেও জয়েন নেই, আবার বলবেন যে আপনার নামও নাই, নামটাও তো পান নাই। ওকে আচ্ছা, রিকোয়েস্ট আমি চেক করে নিব না। হ্যাঁ হ্যাঁ ইতি স্যার, রোজিনা স্যার। আচ্ছা আরেকটা বিষয় ভাই, একটু আপনি যে স্ক্রিনশটটা নেন ওটা কিভাবে কোনটা ইউজ করেন? এটা কি কোনো এক্সটেনশন নাকি? না না, এটা আমি আচ্ছা আমি যেটা করি ওই যে মার্কিং সিস্টেম, ওটা আলাদা সফটওয়্যার, ওটা হলো লাইট শট। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে গত ক্লাসে আমি প্রেজেন্টটা দিতে পারি নাই। আচ্ছা গত ক্লাসে প্রেজেন্ট তো হয় নাই, তো ওটা প্রবলেম সলভিং ক্লাস ছিল, তো প্রেজেন্ট নেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কোনো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে। ওকে এবার আসি যাদের ওই যে জ্যাম্প ইনস্টল হচ্ছে না, এই সমস্যাগুলো প্রবলেম ফেস করছেন,
আপনারা এখন ভিডিওটা, যেহেতু এখন ফ্রাইডে আছে, দোনোটা ক্লাসের ভিডিও দেখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। সলিউশন আমি দিতে পারি, বাট নিজের প্রবলেম নিজে ফাইন্ড আউট করে সেটাকে সলিউশন করা, এইটার জন্য একটা এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু দরকার আছে, ঠিক আছে? তো এটা ট্রাই করেন। যদি তারপরে কোনো প্রবলেম আসে, ফেস করতে পারছে, সলভ করতে পারছেন না, দেন আমরা ইনশাল্লাহ এটা শনিবারে এই যে ক্লাস আওয়ারের পরে আমরা ইনশাল্লাহ সলিউশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যে করেছেন, সে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে 10টা ব্লগ পোস্ট করা। করব যে সাথে সেটিং গুলো করব স্যার। হ্যাঁ, সেটিংগুলো চেঞ্জ করে নিন। সেটিংগুলো আর ওগুলো তো ঘাটাঘাটি করবেনই অবশ্যই, কারণ কি কি ফিচার আছে না আছে, তাই না? ঘাটাঘাটি করবেন। যে কোনো সাবজেক্ট পারলে মাল্টিপল সাবজেক্ট নেন, পলিটিক্স নেন, স্পোর্টস নেন, ইন্টারন্যাশনাল নিউজ নেন, কোনো সমস্যা নেই। স্যার তাহলে আমাদের এখন পর্যন্ত 2টা ক্লাসের রেকর্ড ভিডিও গ্রুপে দেওয়া হয়েছে, তাই না? 2টা না, 3টা। আচ্ছা, এখন আমি একটু ব্রিফ করে, আমি একটু ভুল বলেছিলাম। মোট 5টা ক্লাস হয়েছে, 5টা। একটা হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এরপরে আমাদের টপিক ওয়াইজ কাজ হয়েছে ক্লাস 3 পর্যন্ত। এই যে এটা ক্লাস 2, আজকে ক্লাস 3, তার মানে 3টা ক্লাস ওরিয়েন্টেশনের বাহিরে, আর একটা হলো আমাদের প্রবলেম সলভিং। তাহলে টোটাল 4টা ভিডিও আছে, 3টা ভিডিও পাবলিশ। যদি ভিডিও লিংকটা যদি এখানে মেসেঞ্জার অপশনটা দিয়ে দিতেন, আমরা একটু ডাউনলোডটা করে নিতে পারতাম, যেভাবে ক্লাস 2 এটা দিয়েছেন আর কি, মানে 2 নাম্বার ক্লাসেরটা। আচ্ছা, এই যে দেখেন আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকের অনুপাতে এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, এই লিংকটা ফলো করেন, ঠিক আছে? এই যে এই লিংকটা ফলো করেন, এই লিংক অনুপাতেই মনে করেন যে সবগুলো ভিডিও পাবেন। এই যে ক্লাস হোমওয়ার্ক, ক্লাস 2, এই যে ক্লাস 1, এরপরে এই যে ওরিয়েন্টেশন ক্লাসেরও মনে হয় আপডেট এখানে পাবেন, এই যে ক্লাস ওরিয়েন্টেশন পোস্ট, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে স্যাররা, আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।